নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকার ধারাবাহিক আলোচনা চক্র ১৭০তম পর্বের আজকের বিশেষ অধিবেশন শতবর্ষের সত্যজিৎ। এই অধিবেশনের আলোচনা চক্রের মূল শিরোনাম বাঙালির সত্যজিৎ চর্চা। আমরা আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি, আমার মনে হয় বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ, যার বিভিন্ন ক্ষেত্রে লেখালেখি ও মতামত আমাদের প্রতিনিয়ত ঋদ্ধ করে, নতুন চিন্তা চর্চার জগতে প্রতিটি মুহূর্তে আলাদা মাত্রা সঞ্চারিত করে। আমরা স্বাগত জানাই প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় স্যারকে। অবগাহনে আমরা আন্তরিক স্বাগত জানাই। তার বক্তব্যে আমরা সরাসরি প্রবেশ করার আগে অবগাহনের পাঠকের কাছে কিছু প্রাথমিক পরিচিতি স্যারের। যদিও আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকার প্রথম সারির পত্রপত্রিকায় তার লেখা, তার চিন্তন চর্চার সঙ্গে বাঙালি পরিচিত। তার মূল্যবান কাজের মধ্যে রয়েছে অন্তর্বর্তী প্রতিবেদন, স্থানাঙ্ক নির্ণয়, পাতালের চিরকুট, অনঅভিজাতদের জন্য অপেরা প্রভৃতি। আপনারা জানেন যে চিত্রনাট্য অনুবাদের সঙ্গে তিনি দীর্ঘকালীন সংযুক্ত রয়েছেন। ঋত্বিক ঘটকের উপর তার বিস্তারিত কাজ। তার অন্যতম লেখার মধ্যে রয়েছে বনো স্ট্রবেরি, যা অনেকেই উপন্যাস হিসেবে
দাবি করে থাকেন। আমরা আজকে তার কাছে সত্যজিৎ, বাঙালির সত্যজিৎ চর্চা নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা শুনে নেব। আমাদের ব্যক্তিগতভাবে সমস্ত পাঠকের কাছে অনুরোধ থাকবে, যারা এখন এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীকালে যারা দেখবেন, কোনো রকম কোনো প্রশ্ন যদি থাকে আপনারা আমাদের স্ক্রিনে রাখতে পারেন। আমরা আলাদা পর্বে স্যারের আলোচনার পরে সেটা স্যারের কাছে নিয়ে যাব। তো আমি স্যারকে অনুরোধ জানাই, স্যার আজকের যে মূল আমরা শিরোনাম নির্ধারণ করেছি, বাঙালির সত্যজিৎ চর্চা, আপনি এই শিরোনামের প্রেক্ষিতে এবং সত্যজিৎ চর্চার সাম্প্রতিক গতি প্রকৃতি তা নিয়ে, আমরা তো আপনার লেখালেখির সঙ্গে বিভিন্ন প্রায় প্রত্যেকটি সপ্তাহেই 2-3টে লেখা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের পড়ার সৌভাগ্য হয়। তো আপনার আজকের কথা আমরা একটু শুনে নিতে চাই স্যার। নমস্কার। আমাকে যে এই অবগাহন পত্রিকা আজকে সত্যজিৎ রায় সম্পর্কে কিছু বলার জন্য নিমন্ত্রণ করেছে, তার জন্য সম্পাদক অরিন্দ্রজিৎ সহ সবাইকেই শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি জানি না কতজন মানুষ এই প্যান্ডেমিকের বিকেল বেলায় এই আলোচনা শুনছে, কিন্তু আমরা যে সত্যজিৎ রায়কে স্মরণ করছি সেটা পরিপ্রেক্ষিত একটু সাধারণভাবে বুঝে নেওয়া ভালো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সত্যজিৎ রায় একজন বিরাট মাপের বাঙালি এবং তাকে আমরা স্মরণ করছি, কিন্তু আমার একটু মাঝে মাঝে অনুশোচনা হয় যে আজকের বাঙালি সত্যজিৎ রায়কে কতটুকু চেনে। কথাটা একটু বিষাদাচ্ছন্ন সুরে বলা, তবু এটা সত্যি যে আমরা অধিকাংশই সত্যজিৎ রায়, তার যে মূল পরিচয় চলচ্চিত্রকার, সেই চলচ্চিত্রকারের অধিকাংশ ছবি দেখিনি বা দেখার সুযোগও পাইনি, দেখার জন্য আমাদের উৎসুকও নেই। একটু হিসেব করলে দেখবেন যে সত্যজিৎ রায় বলতে আধুনিক বাঙালি সাধারণভাবে বোঝে গুপি গাইন, বাঘা বাইন, অধিকতর ভাবে হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনা এবং হয়তো আগন্তুক ইত্যাদি। সত্যজিৎ রায়ের ছবি, এমনকি এটাও যদি আমরা বলি সংকোচের সঙ্গে, যে পথের পাঁচালী বা যাকে অপুত্রয়ী বলা যায়, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার আমরা কজন দেখেছি? উত্তরটা খুবই সংশয়জনক। আধুনিক প্রজন্ম প্রায় সত্যজিৎ রায়কে দেখেননি। না দেখার একটা অন্যতম কারণ, সত্যজিৎ রায় কিন্তু যখন ছবি বানাতেন তখন সিনেমা সেলুলয়েডে হতো, এবং আজকে যখন আপনারা দেখেন তা ডিজিটালি দেখেন। যদি দেখানোও হয় তাতে কতগুলো কারিগরি পরিবর্তন ঘটে যায়, যেমন সেলুলয়েডে 24টা ফ্রেম একটা সেকেন্ডে চলে, স্থির চিত্রের 24টা ফ্রেম একটা সেকেন্ডে চলে, টেলিভিশন বা ওয়েবে 25টা ফ্রেম চলে। সুতরাং সেখানে শব্দ এবং আলোকচিত্র দুটোরই বিকৃতি ঘটে। ফলে আমরা সত্যজিৎ রায়কে ঠিক সত্যজিৎ রায় হিসেবে দেখি না, দেখি অনুদিত সত্যজিৎ রায় হিসেবে। তাও যদি বলা যায়, তাহলেও ধরুন এই যে ছবি পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর, অভিযান, কাঞ্চনজঙ্ঘা, চারুলতা, কাপুরুষ মহাপুরুষ, গুপি গাইন, বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জনঅরণ্য, শতরানকে খিলাড়ি বা সদ্গতি, এই অবধি যদি আমরা যাই তাহলে দেখব যে আমাদের সত্যজিৎ, আমাদের আজকাল যারা নবীন প্রজন্ম, তাদের সত্যজিৎ রায় দেখা শুরু হয় সোনার কেল্লা থেকে, এবং সত্যজিৎ রায়ের অধিকাংশ উল্লেখ বা অন্য কিছু থাকে হীরক রাজার দেশে বা আগন্তুক থেকে। এবং সত্যি কথা বলতে কি, সত্যজিৎ রায়ের প্রসঙ্গটা যখন আসে বাঙালির কাছে, সেটা অনেকটা বিবেক হিসেবে, এমন যেন এই রাজনৈতিক
অধঃপতনের মধ্যে তিনি আমাদের এমন একজন শিক্ষক যিনি আমাদের হাতে কলমে কিছু স্লোগান বা কিছু অবসর বিনোদনের মশলা জুগিয়ে যাবেন। এবং সেই অবসর বিনোদনটা এ বিষয়ে ঠাকুরদাদা থেকে নাতি অব্দি সকলেই একমত যে সেটা নির্ঝঞ্ঝাটে, নির্বিবাদে, বাড়িতে বসেই সপরিবারে উপভোগ করা যাবে। এই হচ্ছে সত্যজিৎ রায়। আমার অনেক সময় মনে হয় যে সত্যজিৎ কেন মহৎ সে প্রসঙ্গে আমরা খুব একটা আলোচনা করি না। এক ধরনের আলোচনা আছে স্মৃতিচারণের। যারা সত্যজিৎ রায়কে দেখেছেন, কথা বলেছেন, তারা নানা রকম কথা বলেন, সেগুলো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোর ব্যাপারেও একটা সমস্যা থাকছে যে সত্যজিৎ রায় সেগুলো সত্যতা বা মিথ্যাচার সম্বন্ধে কোনো কথা বলেন না। সেগুলো আমার স্মৃতিচারণ, এবং স্মৃতি অনেক সময় একটা জিনিসকে কিছুটা বিকৃত করে ফেলে স্বেচ্ছায় বা অনিচ্ছায়। পুরনো জিনিসে স্মরণ করার সময় আমাদের অনেক সময় কিছু কিছু বিভ্রম ঘটে বা কিছু কিছু স্বনির্মাণ আমরা যুক্ত করি সেই আখ্যানে। এখন সত্যজিৎ রায়কে কিভাবে ধরব? এত বড় এবং এত বিচিত্রমুখী একজন প্রতিভা, যিনি বইয়ের মলাট থেকে আরম্ভ করে পোস্টার, ছোটদের লেখা, কিশোরদের লেখা, সম্পাদনা, বড়দের এবং ছোটদের, ক্ষণ এবং সন্দেশ, আরো নানা গল্প, এত ফেলুদা, প্রফেসর শঙ্কু এই ধরনের লেখা লিখেছেন এবং আরো নানাবিধ কাজে যুক্ত থেকেছেন, খুব সুবক্তা এবং চলচ্চিত্রকার। তাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? একটা ব্যাখ্যা দেখা যায় আজকাল খুব ফেলুদা নিয়ে, সেটা ব্যাখ্যা না, ফেলুদা কি করেছেন, কি করতে পারতেন, ইত্যাদি ইত্যাদি। সেগুলো অনেকটাই উচ্ছ্বাস এবং এক ধরনের প্রশস্তি, তো তাতে স্থায়ীভাবে পূর্বপুরুষকে মূল্যায়ন করার কোনো প্রয়াস নেই। সত্যজিৎ রায়কে আমরা কিভাবে দেখব চলচ্চিত্রে? কেন তিনি আমাদের আধুনিকতার প্রথম পুরুষ হিসেবে চিহ্নিত হবেন যদি আমরা সেটা মেনে নিই? তাহলে নাও মেনে নিতে পারি। সিনেমা নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাবে যে এমন নয় সত্যজিৎ রায় বাংলা ছবি বা ভারতীয় ছবি তৈরি করেছিলেন। বাংলা ছবি এবং ভারতীয় ছবি দুটোই তার। তিনি তাহলে কি করলেন? 1955 সালে তিনি যখন পথের পাঁচালী তৈরি করলেন, কি করলেন? একটা সহজ উত্তর হতে পারে, যা আমরা সহজভাবে দিই, সেটা হচ্ছে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মহৎ উপন্যাসকে এত সুন্দরভাবে চলচ্চিত্রায়িত করলেন। তার আগে কেউ এত ভালোভাবে চলচ্চিত্রায়িত করেননি। যদি এভাবেই আমরা আলোচনার সুবিধার জন্য সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলা শুরু করি, তাহলে দেখবেন সেখানে কিছু গলদ থেকে যাচ্ছে। এমন নয় যে সত্যজিৎ রায় প্রথম বাঙালি যিনি উপন্যাস নিয়ে ছবি করতে গেছিলেন। তার আগেও বাংলা ছবিতেই, অন্যান্য ছবিতেও কিঞ্চিত সাহিত্যিকদের, মহৎ সাহিত্যিকদের লেখা নিয়ে ছবি করার দৃষ্টান্ত প্রচুর আছে। বাংলায় তো যখন নির্বাক যুগ, যখন গত শতাব্দীর দ্বিতীয় দশক, তখন থেকেই জামশেদজি ফ্রামজি ম্যাডাম নামে পার্সি হলো, আসলে তিনি বাঙালির অধিক। তিনি বাংলার চলচ্চিত্র শিল্পকে একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। তিনি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কপিরাইট কিনেছিলেন। তারও আগে যিনি আমাদের চলচ্চিত্রের জনয়িতা, সেই হীরালাল সেন ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদের আলিবাবা নিয়ে চলচ্চিত্রাংশ তৈরি করেছিলেন, এমন প্রমাণ আছে। স্বয়ং রবীন্দ্রনাথের গল্প নিয়ে নির্বাক যুগে ছবি হতো, সেই ছবি রবীন্দ্রনাথ নিজেও দেখেছেন। যেমন মানভঞ্জন গল্পটা যখন রবীন্দ্রনাথ ঠাকুর 34 বছর বয়সে লিখেছিলেন এবং যে বছর সিনেমা আবিষ্কৃত হয় বা প্রথম দেখানো হয় 1895 সাল, রবীন্দ্রনাথ মানভঞ্জন প্রকাশ করলেন। আর শেষ দিকে পৌষ মাসে লুমিয়ের ভাইয়েরা ফ্রান্সে সিনেমা প্রথম দেখালেন 28শে ডিসেম্বর।
এখন তারপরেই তার 6 মাস বাদে 7ই জুলাই একটা বৃষ্টি ভেজা বিকেলে বম্বের ওয়াটসন হোটেলে প্রথম ভারতীয়রা সেই ছবিগুলোই দেখতে পেল। খুব দামি টিকিট ছিল, 1 টাকা বা 2 টাকা, সেগুলো সাধারণ ভারতীয়ের আওতার মধ্যে ছিল না। ওগুলো দেখেন সাহেবরা এবং সাহেবদের উচ্চপদস্থ অফিসার বা সহকারীরা বম্বে শহরে। এরপরে ভারতবর্ষে সিনেমা তৈরি হয় এবং সিনেমার নির্বাক যুগ নিয়ে আমাদের বেশি কথা বলার দরকার নেই, বলতে পারি, কিন্তু আজকে আলোচনার বিষয় সত্যজিৎ রায় বলে আমরা সবার যুগেই চলে আসি। বাংলা সিনেমা এবং ভারতীয় ছবিতে শব্দ প্রবেশ করে 1931 সালে। তার আগে শব্দ ছিল না, সেগুলো নির্বাক ছবি ছিল। কিন্তু এই যে 1931 সালে প্রবেশ করলো, এটার একটা মস্ত গুরুত্ব আছে। যেই মুহূর্তে শব্দ মানে বাক্য আমরা শুনতে পেলাম, এই যেমন এখন শুনতে পাচ্ছি, এটা সিনেমায় এলো, সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার যিনি সবচেয়ে বড় প্রযোজক স্যার বীরেন্দ্রনাথ সরকার, তিনি বুঝতে পারলেন। তার নিউ থিয়েটার স্টুডিও তখনও দেশের 1 নম্বর স্টুডিও। আমরা যে সময় কথা বলছি তখন ভারতের সিনেমার রাজধানী বম্বেতে নয়, কলকাতায়। তো এই যে বুঝতে পারা, তার ফলে তিনি কি করলেন, তিনি ভাবলেন লোকে তো মহৎ সাহিত্য নিয়ে বা ভালো গল্প দেখতে যায়, সুতরাং এবার সাহিত্যিকদের ডাকি চিত্রনাট্যকার হিসেবে, এবং তাহলে ভালো সংলাপ রচনা করা হবে। এখন এই যে ভালো সংলাপ রচনা করার জন্য তিনি শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, প্রেমাঙ্কুর আতুর্তি, সজনীকান্ত দাস, আরো নানা মানুষকে নিয়ে এলেন এবং বাঙালিরা গান ভালোবাসে বলে সিনেমায় গান সংযোজিত হল। তখন এমনকি চরিত্রাভিনেতা হিসেবে খুব সফল নন কিন্তু খুব ভালো গায়ক, তাদেরও চলচ্চিত্রে নেওয়া হচ্ছে শুধুমাত্র গানের দখলের জন্য। যেমন কাজী নজরুল ইসলাম, তিনি খুব ভালো গাইতেন বলে তিনি ভক্ত ধ্রুবতে গিয়ে গেলেন, এবং তিনি তো নিজে একটা ছবি পরিচালনা করেছেন, সেটা গানের জন্য, আধুনিক অর্থে পরিচালনা, কিছু নয়। কুন্দনলাল সাইগাল পাঞ্জাবের ছেলে, তার বাংলা উচ্চারণ একটু বিকৃত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি বিপুল জনপ্রিয়তা পেলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের আগে তিনি প্রথম সেই অর্থে জনপ্রিয় গায়ক হিন্দিতে এবং বাংলাতে। তো এই যে এরা এলেন, এরা অনেক গল্প ভালো করে গুছিয়ে বলতে শিখলেন, শেখালেন। যেমন দেবদাস, শরৎচন্দ্রের উপন্যাস, তার ছবিতে এলো, এবং আরো অনেক নিটোল গল্প ছবিতে ঢুকে পড়লো। এবং দেখবেন এই গল্পগুলো দেখতে গিয়ে আমরা কানের ওপরও সমান গুরুত্ব দিতাম, এবং আমরা চোখে, আসলে আমরা যেটা করতে চাইতাম, আমাদের সিনেমা বলতে ধারণা ছিল যে সিনেমা হলো এমন একটা প্রকাশ মাধ্যম যেখানে বই শব্দ এবং ছবি দিয়ে, শব্দ এবং সচল ছবি দিয়ে অনুদিত হয়। অর্থাৎ দেবদাস বলতে শরৎচন্দ্রের উপন্যাসটাকে কোন বাঙালি কত ভালোভাবে, কত ভালো চিত্রনাট্যে সাজিয়ে উপস্থিত করেছে, সেটা আমাদের মূল বিচার্য বিষয় ছিল। এবং আমরা সংলাপগুলো শুনে বুঝতে চাইতাম যে কাহিনীটা কিভাবে এগোচ্ছে। অনেকটা আজকের মেগা সিরিয়ালের মতো, সেখানে অভিনয় করার দরকার হয় না, সেখানে শুধু লোকে কতগুলো সংলাপ বলে যায়, মাত্র 3টে শর্টে দেখবেন একটা এপিসোড শেষ হয়ে যায়, এবং শুধু কথা বলা, শুধু কথা বলা, লোকে শুনতে চায়, অভিনয় করার সুযোগও নেই, পরিস্থিতিও নেই, অবকাশও নেই। তখনও অনেকটা তাই। তারপর শব্দ আবিষ্কৃত হলেও আজকের যুগে যেভাবে শব্দের সিনেমা হয় তেমন তো ছিল না, শব্দ গ্রহণে অসুবিধা ছিল, ফলে মাইকের কাছে দাঁড়িয়ে চরিত্রদের কথা বলতে হতো, বেশি চলাচল করতে পারতেন না তারা, এবং যেমন ডাবিং, সিনক্রোনাইজেশন যাকে বলে, সেটা ছিল না, ফলে মাইকের নিচে দাঁড়িয়ে মাইকের নিচে দাঁড়িয়ে গায়ক গায়িকাদের কথা বলতে হতো, গাইতে হতো। যেমন কাননবালা, কানন দেবী যে গাইতেন, মেনকা দেবী যে গাইতেন, বা প্রমথেশ গুরু যে অভিনয় করতেন, তাতে যে আড়ষ্টতা দেখেন, সেটা আসলে ওদের ততটা না যতটা যন্ত্রের সীমাবদ্ধতা। যাই হোক, বাঙালি চলচ্চিত্রকে বই বলতে অভ্যস্ত হয়ে গেল। দেখবেন যখন আমাদের মধ্যে কেউ একটা ছবি দেখে আসে, তখন আমরা বলি বইটা কিরম ছিল, কি ছিল রে, এবং বলে আমরা মূলত গল্পটাকে ভাবি। সত্যজিৎ রায় তাহলে বদলটা কি করলেন, যদি কিছু করে থাকেন, করে তো ছিলেন, সেটা আমরা আসছি, কি করলেন। পথের পাঁচালী ছবিটা যদি আজকে আপনারা দেখেন, দেখার নানা রকম সুযোগ আছে, ধরুন ইউটিউবেই দেখলেন, তাহলে কি দেখবেন আমি জানি না পথের পাঁচালী কতজন দেখেছেন, পথের পাঁচালী আরো কতজন পড়েছেন সে কথা ভয়ে জিজ্ঞেস করি না, কেননা
এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, এরা হচ্ছে কিরকম জানেন? বিয়ের দিন যেমন ঠাকুরদার ছবি, ঠাকুমার ছবি ঝুল ঝেড়ে নেওয়ানো হয়, যে আমাদেরও ঠাকুরদা ঠাকুমা ছিলেন, এমনি সারা বছর ঠাকুরদা ঠাকুমার খোঁজ পড়ে না। তো এই যে অবস্থা, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কজন বাঙালি পড়েছেন? সবাই বলবেন বিভূতিভূষণ বিরাট লেখক, কিন্তু বিরাট লেখকের বিরাট লেখা কজন পড়েছেন সেটা সন্দেহের বিষয়। এখন আজকাল তারপর নানা রকম যুক্তি দেওয়া হয় যে আজকাল তো বই পড়া হয় না, সবই ডিজিটালি পড়া হয়, অমুক হয় তমুক হয়। আমি তর্কের মধ্যে যাচ্ছি না, আমি একটু সন্দিহান হয়ে পড়েছি। এবং আমি বহু লোককে দেখেছি যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছেন বলার পরে যখন জিজ্ঞেস করা হয়, তখন তারা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী থেকেই কথা বলেন, একটা অংশ যদি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে থাকেন। তো দেখবেন, যদি আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ে থাকেন, না হলেও যদি পড়েন, অপরাজিত যদি পড়েন বিভূতিভূষণে, তাহলে দেখবেন সত্যজিৎ রায় পথের পাঁচালীর ক্ষেত্রে প্রায় মূল উপন্যাসের 1/3 মাত্র রেখেছেন, পুরো উপন্যাসটা নেই। আপনি যদি বলেন পথের পাঁচালী পড়েছি আর পথের পাঁচালী দেখেছি, বিস্তর তফাৎ। শুধু নেই না, যদি আপনি চোখ বুঝে পথের পাঁচালী দেখার চেষ্টা করেন, মানে শোনার চেষ্টা করেন, তাহলে দেখবেন সংলাপ কি কম। অর্থাৎ সত্যজিৎ রায় বাংলা সিনেমার যে স্বভাব ছিল দৃশ্যের পর দৃশ্য শব্দ দিয়ে সাজিয়ে বর্ণনা করা, সেই স্বভাবটা চেয়ে বদলে দিলেন। এখন আমরা দেখায় অভ্যস্ত হলাম। কিরকম দেখা? প্রাকৃতিক আলো যেমন ভাবে বাস্তব থাকে, অনেকটা সেইভাবে বাস্তবকে তিনি সাজিয়ে নিলেন। আমরা তাকে বাস্তববাদী চলচ্চিত্রকার বলছি এই ভেবে নয় যে তিনি বাস্তব করেছেন, তা নয়। যদি আপনি দেখেন যে একটা টেবিলের মতন, চেয়ারের মতন, আকাশের মতন, ধান ক্ষেতের মতন, তাহলে সত্যজিৎটাকে ছবি করিয়ে হিসেবে তেমন দাম দেওয়ার দরকার নেই। তিনি ডকুমেন্টারি ফিল্ম মেকার ছিলেন না। ডকুমেন্টারি তিনি বানিয়েছেন দলিল চিত্র, কিন্তু পথের পাঁচালী বা অপরাজিত দলিল চিত্র না। তারা একটা সমাজ ভাষ্য দেয়, কিন্তু কিভাবে দেয়? ধরুন পথের পাঁচালীতে বৃষ্টি এলো, এখন এই তো এখনই পশ্চিমবাংলায় বৃষ্টি হচ্ছে, দক্ষিণ বাংলায় তো খুবই বেশি। আমরা যে অঞ্চল থেকে শ্রোতা মূলত, যদি কেউ থাকেন, আমি জানি না, আজকাল এই ডিজিটাল সংযোগে অধিকাংশ আলোচনাতেই আমি দেখি শ্রোতারা থাকেন না, তারা চালিয়ে দিয়ে চলে যান। ক্লাসও এইরকম ভাবেই হয়। ওই যে বললাম, আমি সন্দিগ্ধ হয়ে পড়েছি, এখানে কজন আছেন আমার খুবই সন্দেহ। যদি থাকেনও তাদের উদ্দেশ্যেই বলছি, যদি দুজন থাকেন দুজনের উদ্দেশ্যেই বলছি, যে এই যে বৃষ্টি এলো, এই বৃষ্টিটাকে আপনি বাস্তব বলবেন? আমি বলবো না। পৃথিবীতে এমন কোনো বৃষ্টি নেই যাতে সেতার বাজে। এই যে 180 সেকেন্ড মানে 3 মিনিটে একটা দেশ রাগে সেতার বাজলো, এই বৃষ্টিটা হলো অন্ধকার মধ্যদিনে বৃষ্টি পড়ে মনের মাটিতে। এই বৃষ্টি কতটা বাস্তবে, কতটা মনের মাঝে, এবং এই মনের মাঝে থাকা বৃষ্টিটাকে কতটা ছড়িয়ে দেওয়া যায়। কারণ পৃথিবীর কোনো বৃষ্টিতে সেতার বাজে না, কোনো বৃষ্টিতে বাজে না। এই পয়লা আষাঢ়ের যে বৃষ্টি হলো তাতেও বাজেনি, কিন্তু মেঘদূতে বেজেছিল। মেঘদূত যে বড় কবিতা, পথের পাঁচালী যে বড় সিনেমা, তার অন্যতম কারণ তারা বাস্তবকে উপকরণ হিসেবে নিয়ে হাইফেন বাস্তবতার মধ্যে চলে গেছে। ধরুন একটি বালিকা, সে অসুস্থ, সে বাইরে একজন মিষ্টিওয়ালা যাচ্ছে, আজকালকার গ্রাম অনেক পাল্টে গেছে, অতটা বুঝতে পারবে না, তাকে সে দিচ্ছে। কি অসামান্য আয়োজন! ঘরের ভেতরটা অন্ধকার, বাইরেটা আলো। এই যে আলো আঁধারির মধ্যে ক্যামেরাকে রাখা, এবং অত স্বল্প সঞ্চয়। আজকের ক্যামেরা তো না যে সবাই মিলে ছবি তুলছে, আজকের ক্যামেরা তো না যে একটা অ্যান্ড্রয়েড ক্যামেরা থাকলে সবাই সেলফি তুলতে পারে। এই যে যুগ তো ছিল না। একটা ভারী মিশেল ক্যামেরা নিয়ে তিনি ছবি তুললেন, এবং পথের পাঁচালীর মাত্র 1/3 অংশ, তাকে আবার একটা কমলা লেবুর মতন দুভাগ করলেন। কিরকম? দুটো মৃত্যু, দুর্গার মৃত্যু আর পিসিমার মৃত্যু, তাই দিয়ে দুভাগ করলেন কাহিনীটাকে, এবং মোটামুটি 5টা চরিত্র বেছে নিলেন: হরিহর, সর্বজয়া, বাবা মা, ইন্দির ঠাকুর, পিসিমা, অপু এবং সর্বজয়া। তাদের মধ্য দিয়ে তিনি একটা গল্প বললেন।
এই গল্পটা বলার ক্ষেত্রে দেখবেন আমরা খেয়ালই করি না যে গল্পটা বলার সময় দৃশ্য দিয়ে শুধু বলা হচ্ছে। আমরা সিনেমা বলতে সবসময় বুঝি গল্প, এবং গল্পটা সংলাপে বিধৃত হবে। অথচ সিনেমাকে যদি একটু ভালোভাবে দেখেন, আরো অনেক কিছু আছে, তাহলে দেখবেন যে সিনেমা যে আমাদের কাছে পৌঁছচ্ছে, সে কাহনা প্যার হাই হোক, দিলওয়ালে দুলহানিয়াই হোক, বাজিরাও মাস্তানি হোক, আর সত্যজিৎ রাই হোক, তাতে খুব সোজা করে বললে 5টা জায়গা থাকে। ছবির জায়গা দুটো, একটা হচ্ছে এই যে লেখাগুলো, সঞ্জয় মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি হচ্ছে, অরিন্দ্রজিৎ, এইগুলো গ্রাফিক্স। আরেকটাকে পিক্টোরিয়াল, এই যে আমার মাথার পেছনে একটা পর্দা, বা আমার গায়ের জামা, এইসব, বা আমি, এই দৃশ্য, যেমন পথের পাঁচালীতে গ্রাম বাংলা ইত্যাদি ইত্যাদি দৃশ্য। আর সত্যজিৎ রায় ইত্যাদি লেখা যা আছে তার গ্রাফিক্স, এই দুটো আপনি দেখবেন। আর থাকে 3টে জিনিস, একটা থাকে নৈশব্দ, যেখানে একদম নির্বাক, আরেকটা থেকে আবহ সঙ্গীত, আরেকটা সঙ্গীত থাকতেও পারে নাও থাকতে পারে, পথের পাঁচালীতে নেই, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, যদি আপনি ধরেন তাহলে গান, না হলে গান না, মৃতদেহ বহন করার সময় বলা হয়। আর সংলাপ, অর্থাৎ আমি এটা বললাম এই কারণে যে আমরা এখন বাংলা ছবি বলি, আমরা শুধু দুটো লক্ষণকে দেখতে পারি। একটা হতে পারে যে এটা বাংলাদেশ থেকে তৈরি হয়েছে, বাংলাদেশ বলতে আমি পশ্চিমবাংলাকে বোঝাচ্ছি, যে পশ্চিমবাংলা থেকে তৈরি হয়েছে, আর এই এর কথাবার্তা বাংলায় হয়েছে। তো তার মানে যে অর্থ আমাকে বাংলায় এসছে তা না, দৃশ্যের মাধ্যমে এসছে, আবহ সঙ্গীতের মাধ্যমে, সেতারটা বাংলা না, হিন্দিও না, সেতা, যেমন দৃশ্য, ধান শীষ, তা তো বাংলা হিন্দি কিছু না, তামিলও না, সারা দেশেই ধান হয়। এই যে আপনি ছবির মাধ্যমে বুঝছেন, এবং কত কম কথায় যখন অপু আর দুর্গা কাশবনের কাছে প্রথম দাঁড়ালো, সত্যজিৎ রায়ের জীবনের প্রথম শুটিং, যে মানুষ কোনোদিন সিনেমা করেননি তিনি প্রথম দিন শুটিং করলেন জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন, বর্ধমানের কাছে একটা স্টেশন আছে পালশিট, সে মেমারির একটু আগে, সেখানে আপনার তোমার ওই এতে কাশবনের ভেতর শুটিংটা হলো। এই যে দৃশ্যটা এত বিখ্যাত, পৃথিবীর সমস্ত ফিল্ম ইনস্টিটিউটে আছে, আমরা সবাই কাশবনে অপু দুর্গাকে দেখি, সেটা দেখবেন বাংলা সিনেমার প্রচলিত ধারা থেকে কত আলাদা, আজকের ধারা থেকেও। তার কারণ সেখানে পুরো দৃশ্যাংশটা যদি ব্যাখ্যা করেন, দেখবেন সংলাপ নেই, একবার মাত্র অপু তীরে দিদি বলছে, আর দুর্গা চুপ করছে, আর পুরোটা সাদা এবং কালোতে, অর্থাৎ আকাশ, প্রকৃতি সাদা, ছায়া, ট্রেনের একটা অংশ, এগুলো কালো। এবং সাদা আর কালো যদি ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে সাদা আর কালো বলতে আমাদের স্ক্রিনে যেরকম সাদা আর কালো আসছে সেরকম না, সাদা আর কালো কিন্তু গানের যেমন স্বরলিপি থাকে সা রে গা মা পা, সেই রকম আলোরও স্বরলিপি থাকে, অর্থাৎ সাদার নানা শেড থাকে, স্বরলিপি থাকে, সরগম থাকে, কালোরও তাই থাকে। সত্যজিৎ রায় সাদা আর কালোকে এমন ভাবে সাজিয়েছেন যাতে ওটাকে ছবির কাছাকাছি একটা জায়গা মনে হয়। ধান ক্ষেত, আমরা ধান ক্ষেত সবাই দেখেছি, শহরের লোকেরা কম দেখেছে, গ্রামের লোকেরা বেশি দেখেছে, তাও আজকাল দিল্লি রোড, বম্বে রোড, নানা জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা ধান ক্ষেত দেখি। কিন্তু ধান ক্ষেত, এই যে আপনি দেখছেন একটা বাচ্চা, একটা দুটো বাচ্চা ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে, ছবিটা তোলা দেখুন, এত নিচু করে তোলা হয়েছে যে বাচ্চা দুটোর উপরে আমাদের নজর পড়ে না, আমাদের মনে হয় বাংলাদেশের আকাশকে সুন্দর, পুরো যেন দিগন্ত, দিগবধুরা ধানের শেষে যেমন, তেমন আমাদের মনে হয়। সমস্ত ছবিতে বাংলাদেশকে ছবির মতন লাগে, যাকে আমরা অনেকদিন দেখেছি সে কতটা অপরিচিত হয়ে গেল, এবং আমাদের মনে হলো এই আমাদের দেশ, এত সুন্দর। এই দেখাটা, এই দেখাটা কার চোখ দিয়ে? এই একটু আগে আমি বললাম যে ওখানে তো 5জন চরিত্র আছে, আপনি জানেন যে কোনো দৃশ্যই কারোর চোখ দিয়ে তো দেখবে সে, সবার চোখ দিয়ে তো আপনি একই জিনিস জানবেন না। যেমন ধরুন আপনি কলকাতায় আসবেন, ট্রেন বন্ধ, এখন আপনার যদি চাকরি পাওয়ার কথা থাকে তো আপনি খুব গালাগালি দেবেন সরকারকে, কেন ট্রেন বন্ধ?
আপনার যদি চাকরি না পাওয়ার কথা থাকে, আপনার যদি মনে হয় জীবন বাঁচানোটা জরুরি, প্যান্ডেমিক ইত্যাদি ইত্যাদি, আপনি সরকারকে ধন্যবাদ দেবেন যে ভাগ্যিস ট্রেন চালায়নি, তাহলে অনেক রোগ বেড়ে যেত। ইট ডিপেন্ডস আপন পার্সপেক্টিভ, অন সিইং রিলেটিভলি, আপেক্ষিক ভাবে দেখা, আপেক্ষিক ভাবে। এখানে যে পৃথিবীকে দেখা হয়েছে, যে মানুষজনকে দেখা হয়েছে, তা কার চোখ দিয়ে? হরিহরের চোখ দিয়ে না, সর্বজয়ার চোখ দিয়ে না, ইন্দির ঠাকুরনের চোখ দিয়ে না, এমনকি দুর্গার চোখ দিয়েও না, কারণ দুর্গা তো মারাও গেল। তারপরে যে ছবি চললো কার চোখ দিয়ে? আচ্ছা, অপু একজন নিষ্পাপ বালক, যার মনের মধ্যে শোক অথবা আহ্লাদ কোনোটাই স্থায়ীভাবে ছাপ ফেলে না। আমাদের শিশুকালকে ভেবে দেখবেন, আমরা মৃত্যুকে অত বড় বিষয় ভাবতাম না, এসব এখন দার্শনিকতা এসছে, বড় হয়ে ভাবছি। এবং সমস্ত ছবিটায় দেখবেন সত্যজিৎ রায়ের কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা নেই। তিনি একবারও বলেননি জীবন খুব বড়, জীবন খুব মহৎ, অথবা জীবন খুব তুচ্ছ, এসব কিচ্ছু বলেননি। আপনি সিদ্ধান্ত নিয়েছেন, অথবা যদি নিতে চান তাহলে নেবেন। এই যে ভাবে ছবির মাহাত্ম্যে প্রতিষ্ঠা করার ইমেজ, যেমন ধরুন কবিতার ইমেজ কিভাবে তৈরি হয়, কিছু না বলেও তৈরি হতে পারে। আমি অনেক ইমেজের কথা বলতে পারি, কেউ ধরুন খুব সোজা, যেটা আপনি বুঝতেই পারবেন না যে ইমেজ। আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে। ভাবুন, 7টা বা 8টা ওয়ার্ডের মধ্যে 3টেই আকাশ। তাতে আপনি যেই মুহূর্তে তাকালেন আকাশের দিকে, বর্ষাকালের আকাশ না, শীতকালের আকাশ সম্ভবত, আপনার কাছে আকাশের সীমানাহীন নীলবর্ণ ফুটে উঠল, যেটা কবিদের কাজ। এইভাবে সিনেমা মেকার যদি ইমেজকে ব্যবহার করেন, যেমন এই যে দুর্গা বৃষ্টিতে ভিজছে এবং তাকে একটু স্লো মোশনে দেখানো, তার আনন্দ এবং উচ্চ অভিব্যক্তি থেকে যেভাবে নাচের ছন্দে দুর্গা ভিজেছে, তাতে আমাদের মনে হচ্ছে এই বৃষ্টি আজকের নয়। এই যে মেঘদূত বৃষ্টি নিয়ে একটা মহাকাব্য, যা অন্তত খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে লেখা, আজ অব্দি চলে এলো প্রায় 1500-1600 বছর। তার কারণ কি? মেঘ দেখে একজন কবি কবিতা লিখেছেন। এখন যদি শুধু বর্ষাকালের কথা উনি বলতেন, তাহলে 1500 বছর বাঁচত না কবিতাটা, সম্ভব না। কিন্তু এই যে আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানু, এই যে মেঘদূত, এই মেঘদূত এমন অনেক কথা বলে যা শব্দের সীমানা ছাড়িয়ে যায় এবং এতদিন বেঁচে থাকে। ভারতের প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন, সত্যজিৎ রায়ও যখন ছবির কথা বলেন তখন এত বেশি করে দৃশ্যের কথা বলেন যে আমরা বুঝি যে উনি যা পরে পুনে ফিল্ম ইনস্টিটিউট একটা কনভোকেশনে বলেছিলেন, ফিল্ম ইজ মেড টু ন্যারেট উইথ ইমেজেস নট আইডিয়াস। আপনার ধারণাটা কি, এই ধারণাটা বললে হবে না, তাকে ইমেজ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। এবং এই ইমেজ গুলো কি, আপনি চেষ্টা করে এই দেখুন একটা ইমেজ, এরকম বললে হবে, রক্তের মধ্যে ঢুকে যাওয়ার মতো। যেমন ঘুম পায়, যখন ঘুম পায় আমরা সেখানে বুঝিও না যে আমরা ঘুমিয়ে পড়ছি। এই যে আচ্ছন্নতা, এই আচ্ছন্নতা পথের পাঁচালী উনি তৈরি করলেন, যেটা বাংলা ছবিতে আগে ছিল না। আমরা ছবির মাধ্যমে ছবিকে দেখলাম। ছবির আর ক্রাশ দরকার হলো না, কোনো অবলম্বন দরকার হলো না, শব্দ আর বৃদ্ধের যষ্টি হিসেবে কাজ করলো। যখন অপরাজিত দেখি, তার পরের বছরে তৈরি ছবি, এটাও দেখি যে যখন আমরা পথের পাঁচালী দেখি, তখনও দেখি সত্যজিৎ রায় তার মধ্যে অনেক পরিবর্তন করেছেন। যেমন পথের পাঁচালীতে কিন্তু সত্যি অপু আর দুর্গার ট্রেনটা দেখেনি। অপু দিদি মারা যাওয়ার পরে ভাবছে যে দিদি বলেছিল যে একদিন অপু আমাকে ট্রেন দেখাতে নিয়ে যাবি, সেই ইচ্ছেটা পূর্ণ হয়নি। পূর্ণ হয়নি, সেটা কিন্তু পথের পাঁচালীতে পূর্ণ হলো। অর্থাৎ 20 দশকের শেষ সময়ে বিভূতিভূষণ যে উপন্যাস লিখেছিলেন, আর স্বাধীনতার 8 বছর বাদে সত্যজিৎ রায় যে ছবি বানালেন, তাতে সত্যজিৎ রায় একজন উত্তর ঔপনিবেশিক নাগরিক বেড়ে ওঠার সময় রেলপথ তাকে কি ইঙ্গিত দিতে পারে, গতি, এই যে ধারণা, ভারতীয় ইতিহাসকে রেলপথের মাধ্যমে অনেকেই ব্যবহার করেছেন। এমনকি মনস্বী কার্ল মার্কসও বলেছিলেন যে ইংরেজরা জানতোই না যে রেলপথ
পত্তনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে তারা কি শুধু প্রসারী পরিবর্তন নিয়ে এলো। এই যে ভারতবর্ষ বলছি, এই যে কাশ্মীর, তামিলনাড়ু, গুজরাট, বাংলা আমরা জানতাম, রেল এলো, অনেক তাড়াতাড়ি আমাদের যুক্ত করলো, তাই আমরা জানলাম কে কিভাবে ভাত খায়, কে কিরম ভাবে পোশাক পরে, কাকে কিরম দেখতে হয়। এবং ভারতবর্ষের এই নেশন স্টেট, আধুনিক জাতিরাষ্ট্র তৈরি হওয়ার পথটা অনেক সুগম হলো। এই যে অপরাজিত ছবিটা আমরা দেখলাম, অপরাজিত ছবিতে দেখবেন যে আমরা, এই যে অপু, অপু একটি গ্রামের ছেলে, সে পুরুতের ছেলে। পুরুতের ছেলে, পুরুত হওয়ারই কথা। আমাদের দেশে বংশ পরম্পরায়, ফিউডাল সমাজে বংশ পরিচয় অনুযায়ী, যেমন আমাদের পদবীগুলো অনেক হতো অনেক সময় আমাদের পেশা অনুযায়ী, কর্মকার এইরকম ইত্যাদি। মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় মানে শিক্ষক, মুখ্য শিক্ষক, এদের পড়ানো কাজ ছিল। এ তো পেশাগতভাবে ব্রাহ্মণত্বে এটা সংক্রামিত হয়েছে। বর্ণাশ্রম প্রথা, একটা গ্রাম, মোটামুটি কাস্ট ভিলেজ কমিউনিটি সোশ্যাল সেট আপ ছিল আমাদের, যে একটা গ্রামে যদি 30 ঘর মানুষ থাকে, তার 2 ঘর ব্রাহ্মণ, 4 ঘর কায়স্থ, কেউ গোয়ালা, কেউ এই, দেখবেন একটা দেশের রেপ্লিকা। সত্যজিৎ রায় যে অপরাজিততে অপুকে দিয়ে, অপু যখন ইন্সপেক্টর আসছেন এবং অপু যখন তাকে আবৃত্তি করে শোনাচ্ছে, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে বলতে হয় রে দুর্গা কোমল ইত্যাদি, তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে মনসাপোতা গ্রামের বাইরে একটা দেশ আছে। দেশ বলতে ভারতবর্ষ কোনোদিন কিন্তু দেশ বোঝাতো না, ভারতবর্ষ। যেমন এখনো দেখবেন, এই যে ভোট হয়ে গেল, আমাদের বাড়িতে যারা কাজ করেন বা ধরুন যারা দিনমজুর, তারা অনেকে বলছে ভোট এসছে দেশে যাবো। দেশে যাবো বলতে তারা বোঝায়নি যে ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও যাবে, ভারতবর্ষই। তো তার কাছে দেশটা হয়তো মথুরাপুর বা তারকেশ্বর, এটাকে সে দেশ বলে, দেশগ্রাম। আমি যখন প্রথম কলেজ জীবনে কলকাতার বাইরে যাই হাজারিবাগে, তখন আমার মা আমাকে বলেছেন, বিদেশ বিভুঁইয়ে যাচ্ছিস, ঠান্ডা লাগাস না, তাহলে গরম জামা নিয়ে যা। এখন এই যে বিদেশ বিভুঁই, এই বিদেশ বিভুঁই বলতে হাজারিবাগ যে ভারতবর্ষের বাইরে তা না, কিন্তু আমাদের কাছে, আমরা গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষ, আমার গ্রামটা আমার দেশ। সাধারণ মানুষ এখনো দেশ বলতে গ্রামকে বোঝে। তো এই যে গ্রামের বদলে দেশ যে কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছে, এটা তো একটা আধুনিকীকরণের আলোপথ। এই যে কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছে, এই যে সামন্ততান্ত্রিক গ্রামীণ ভারত তার সংস্কার গুলো থেকে মুক্ত হয়ে একটা আধুনিক পথে যাচ্ছে, এটা দেখবে অপু যখন হেডমাস্টার মশাই তাকে বই পড়তে বললেন যে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়লে তো বড় হতে পারবে না, পাঠ্যপুস্তকের বাইরে পড়ো। কি পড়ো? বিজ্ঞানীদের জীবন, ভ্রমণ কাহিনী গুলো, লিভিংস্টোনের ইত্যাদি ইত্যাদি পড়ো। অপু এই যে বাড়িতে এসে সাইফনের কাজ করছে, অপু এই যে কিভাবে গ্রহণ হয়, সেটা যে রাহু কেতুর ব্যাপার না, সেটা যে বিজ্ঞানের ব্যাপার, এইটা বোঝাচ্ছে মাকে। সে যে জুলু উপজাতির লোক হয়ে মাকে বোঝালো যে এই যে বাংলাদেশের মনসাপোতা গ্রাম, তার বাইরেও মানুষ আছে। এবং সে যখন এক গ্লোব, সে যখন মাকে পরিষ্কার বললো সে আরো পড়তে চায়, মা বললো অসুবিধা কোথায়, এখানে পুরুতগিরি করতে পারবে না। এবং মা রেগে গিয়ে বললে, পুরুতের ছেলে পুরুত হবি না তো কি হবে। অপু যে অস্বীকার করলো, এইটা কিন্তু ভারতীয় সমাজে একটা ভার্টিক্যাল আঘাত। এই প্রথম আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো মানুষ, তার পদবি যাই হোক বা গোত্র বা তথাকথিত জাত যাই হোক, সে আর জাত্যানুক্রমিক জীবন যাপন করবে না। একজন মেঘনাথ সাহা, সাহা হলেও সে বিজ্ঞানী হতে পারে, কোনো অসুবিধা নেই। একজন ডাক্তারের ছেলে উকিল হতে পারে, একজন চাষির ছেলে সেলসম্যান হতে পারে। এই যে সমাজের যে নানা রকম রূপান্তর ঘটলো, এই ঘটাগুলো আধুনিক বুর্জোয়া সমাজের পদক্ষেপ। এবং দেখবে যখন অপু কলকাতায় এলো হাতে একটা গ্লোব, কারণ হেডমাস্টার মশাই তাদেরকে বলেছিলেন যে আমরা বাংলাদেশের একটা কোণে পড়ে আছি বলে আমাদের যে, আমরা যে পৃথিবীর কোনো খোঁজ খবর রাখবো না তা তো নয়, দোস্ত বাঙালিরা তাই রেখেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলুন, জগদীশচন্দ্র বসু বলুন, সকলেই তো গ্রামান্তরের ছেলে, আমরাও তাই। আমি তো বরিশালের তুচ্ছ একটা গ্রাম রূপাতলি, তাতে আমার ঠাকুরদাদা থাকতেন, বাবা মাও অনেকদিন ছিলেন। তারপরে এই দেশ বিভাগের ফলে আমরা চলে এসেছি, মোটেই কেউ ইচ্ছে করে আসেনি বা থাকবে বলে আসেনি। আমাদের শরীরে মাটির গন্ধ,
শ্যাওলার গন্ধ, জলের গন্ধ, এইসব জামা কাপড় পরলে একদিনে প্রমাণ করা যাবে যে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা ছোটবেলা থেকে নিউ ইয়র্কের থেকে রাস্তায় হাঁটছি? তা তো না। এই যে মানুষ, এই মানুষ আধুনিকীকরণের পথে কি করে যাবে? আমার হাতে তো বেশি সময় নেই, আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এই যে অপু এলো শিয়ালদা স্টেশনে 1956 সাল, সেইখানে এসে সে হ্যারিসন রোডের নিচে দাঁড়ালো। সত্যজিৎ রায়ের ক্যামেরা দেখবেন যদি অপরাজিত দেখেন, অনেকক্ষণ হ্যারিসন রোড দেখায়। এখন আজকের যুগে একটা ডিজিটাল ক্যামেরা, এই যে আপনারা যাতে ছবি তোলেন, তাতে হ্যারিসন রোড দেখানো এমন কিছু কঠিন না, কারণ তাতে কোনো খরচাপাতি নেই বেশিক্ষণ একটা জিনিস দেখলে। কিন্তু সেলুলাইডে খরচাপাতি। অতক্ষণ ধরে হ্যারিসন রোড দেখার যে খরচা, সত্যিটা এমনি দেখালেন কেন? দেখালেন এই কারণে যে আমরা যেখানে আন্ডারলাইন করি যে হ্যারিসন রোড তখনো পর্যন্ত ভারতের প্রধান রাস্তা, যা হাওড়া এবং শিয়ালদা স্টেশনকে যুক্ত করে, মধ্যে বড় বাজার, এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র তখনো অব্দি। কলকাতা তখন অব্দি ভারতের প্রথম শহর, কলকাতা ভারতের দ্বিতীয় শহরে, বা এখন তো অনেক পিছিয়ে গেছে, রূপান্তরিত হবে 67 সালে। তার আগে অব্দি কলকাতা ভারতের প্রথম শহর। এই যে শহর, এই যে বাণিজ্য কেন্দ্র, তার বৈশিষ্ট্যগুলো কি হবে সেটা সত্যজিৎ রায় বলতে চাইছিলেন, নীরবে, মুখে বলে না, তো ব্যাখ্যা দিচ্ছিল না। এইবার দেখুন অপু হাঁটতে হাঁটতে কোথায় এলো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। অপু যদি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অপুকে যিনি আশ্রয় দিয়েছিলেন অখিলবাবু, তিনি কোন পেশায় আছেন এটা মোটেই বলেননি। বরং অপু অখিলবাবুকে জিজ্ঞেস করেছিল যেইখানে বায়োস্কোপ দেখানো হয় সেই জায়গাটা এখান হইতে কত দূর। সেই সংলাপ সত্যজিৎ রায় সিনেমা বলেই কেটে দেন। এবং যেটা অভাবিত সেটা হচ্ছে অপুকে নিয়ে আসেন পটুয়াটোলায়, এই আমাদের কলেজ স্ট্রিট পাড়া, প্রেস পাড়া। এবং এখানে অপু একটা প্রেসে আসে, প্রেস ম্যানেজারের কাছে অপু একটা চিঠি দেয়, তার বিনিময়ে অপু সেখানে একটা দোতলার একটাই ঘর, এজমালি ঘর, সবাই থাকে, দেশের লোকেরা, অপুও থাকবে। এবং অপু শর্ত হলো রাত্রিতে প্রেসের কাজ করবে, দিনের বেলা কলেজে পড়বে। তখন সবাই বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ এইসব কলেজে পড়তো শিয়ালদার কাছে, এবং এইসব ছোটখাটো কাজ করতো। আমার বাবা 1927 সালে প্রথম কলকাতা আসেন। তিনি একদম, আমরা তো ওরম বলে লাভ নেই, বড়লোকের ছেলে ছিলেন না তিনি, খুবই সাধারণ। আমার ঠাকুরদাদা ছিলেন 5 টাকা মাইনের প্রাথমিক স্কুলের মাস্টার। ফলে তার ছেলে এসে তো আর রাজভবনে উঠবে না, তো এরকম ভাবেই রাত্রিরে কাজ করে দিনে পড়তেন। তখন সাউথ সুবারবান কলেজে পড়তেন, সাউথ সুবারবান কলেজের এখন নাম হয়েছে আশুতোষ কলেজ। তো যাই হোক, দক্ষিণ কলকাতায়। এখন তারপরে তিনি অন্য পড়াশোনা করেন। কিন্তু এই যে অপু এলো, দেখবেন অপু দোতলায় এসে প্রথম একটা ঘরে, তখন প্রেসে এলো, তারপর একটা ঘরে এসে, যে ঘরটা, সেখানে সুইচের দিয়ে আলো জ্বালায় আর নেই হয়, আলো জ্বালায় আর নেই হয়। অপু খুব অবাক হয়েছে, আমরাও অবাক হয়েছি। এখন গ্রামে তো আর বিদ্যুৎ ছিল না, এখানে প্রথম বিদ্যুৎ দেখছি। এই যে লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট, এই যে আলো জ্ঞানের উৎস, এটাকে সত্যজিৎ রায় খুব আচমকা, কাউকে কিছু না বলে, ব্যাখ্যা না করে দেখালেন। জানলার কাছে গ্লোবটা আছে, এই যে উইন্ডো ভিউইং, জানলা দিয়ে পৃথিবী দেখা যায়, এটা রেনেসার সময় থেকে পৃথিবী এই ধরনের জানলা দিয়ে দেখা। জানলাটা খুলে দাও, ওপেন দি উইন্ডো। লর্ড নিউটনের, স্যার আইজাক নিউটনের একমাত্র বক্তব্য হাউস অফ লর্ডস এর মেম্বার হয়ে, এটা আক্ষরিক অর্থে তিনি বলেছিলেন নাকি সত্যি জ্ঞানের দরজা খুলে বলেছিলেন এটা আমরা জানি না। কিন্তু এই যে, এবং পেছনে একটা পৈতে, তাই নিয়ে অপু বাড়িতে চিঠি লিখছে। কি লিখছে? যে আমার ঘরে, নানা কথার মধ্যে, আমার ঘরে একটি বৈদ্যুতিক বাতি আছে। এইটা যে মাকে লিখছে, চিঠি লেখাটা অস্বাভাবিক না, তখন SMS ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, টুইটার ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, টেলিফোন ছিল না। কাজী অপু কি করতে পারে, চিঠি লিখবে। চিঠি লিখেছে ঠিক আছে, কিন্তু আমার ঘরে বৈদ্যুতিক বাতি আছে, এটা সম্পূর্ণ অবান্তর প্রসঙ্গ। আমি সুস্থভাবে এসে পৌঁছেছি, নিরাপদে পৌঁছেছি, এটা খুব জরুরি, কিন্তু এর বাইরে কিছু না। কিন্তু অপুই যে সভ্যতার স্তর সম্বন্ধে মন্তব্য করছে, যে একটা স্তর যেখানে বৈদ্যুতিক বাতি আছে, যেমন আমরা এমন একটা স্তর যেখানে কম্পিউটার আছে, যেখানে মোবাইল আছে, এই রকম এই যে অপু মন্তব্য করছে। এবং দেখবেন অপু মাঠ থেকে আলাদা হয়ে গেল। কেন হল? অপু কি কলকাতা শহরে এসে খুব বিলাসে বেসনে বৈভাবে ছিল? অপু পার্কশিটে
মদ খেতে যেত বা চিনে পাড়ায় চীনা খেতে যেত, তা না, খুব গরিবের ছেলে, সেসব ভাবতেই পারে না। তাহলে অপুর মাঠ থেকে আলাদা হলো কেন? অপুর তো স্নেহ কেড়ে নেওয়ার লোক আর কেউ ছিল না, একমাত্র দিদি, সেও মারা গেছে। পৃথিবীতে সর্বজয়া সম্বল বলতে একা অপু, অপুরও সম্বল বলতে একা সর্বজয়া। তাহলে অপু কেন সরে যাচ্ছে? এই মা, তখনকার যুগের ব্রাহ্মণের মেয়ে, বাড়ির লোকের বাড়িতে কাজের লোক হয়ে ছেলের জন্য পয়সা জমিয়েছে, সেই ছেলে আলাদা হয়ে গেল কেন? অপুকে কে আলাদা করলো? একটা যুক্তি সহজ আসতে পারতো যে হয়তো কোনো নারী যদি প্রবেশ করতো, এটা ঠিকই, আমরা যখন যৌবনে থাকি তখন মার থেকে অনেক সময় প্রেমিকাকে গুরুত্বপূর্ণ মনে হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সবারই হয়, এটা হতেই পারে। কিন্তু এখানে তো কোনো নারী নেই। বিভূতিভূষণের যে লীলা নামক চরিত্রটি ছিল, সে তো অপরাজিত উপন্যাসে নেই। তাহলে অপুকে কে দূরে নিয়ে গেল গ্রামীণ জীবন থেকে? যে অপু গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও গ্রামে গিয়ে একদিনও থাকতে পারে না। এমনকি মার মৃত্যু সংবাদে যখন যায় তখন একটু সময় শোক দেখায়, তারপরে সে বলে কালীঘাটে গিয়ে শ্রাদ্ধ করবে। কে অপুকে দূরে সরিয়ে নিয়ে গেল? শহর, শহর জীবন, এই যে মেট্রোপলিটন মাইন্ড, গ্রাম আর শহরের দ্বন্দ্ব, যা 55 সালের পরে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এই যে আরবানাইজেশন প্রকল্প, শহরীকরণ, এই যে শিল্পায়ন আমাদের প্রথম সরকারে, যাতে গ্রাম আর শহরের দূরত্বটা দেখা যাচ্ছিল, এমনকি জনপ্রিয় সিনেমাতেও দেখা যাচ্ছিল। ধরুন রাজ কাপুরের 420, আওয়ারা, এইসব ছবি যদি দেখেন, সবই তো গ্রামের লোকের বম্বে আসার গল্প। যদি পথের পাঁচালী যে বছর মুক্তি পেয়েছে 1955 সাল, সে বছরই উত্তম সুচিত্রার প্রথম প্রেমের গল্প সাতমোচন দেখেন, তাহলেও দেখবেন উত্তম কুমারের গ্রাম থেকে শহরে আসার গল্প। এই গ্রাম থেকে শহরে আসার পথে আমরা বিরাট একটা ধাক্কা খেয়েছিলাম, সব বড় শহরেই। আমরা তো গ্রামের লোক, এই ধাক্কাটা বাইরের ধাক্কা না, ভেতরের ধাক্কা। শহরকে আমাদের মেনে নিতে, শহরকে আমাদের অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগেছিল। এটা, এই যে সাংস্কৃতিক অভিঘাতটা, এটা সত্যজিৎ ছবিতে আছে। জলসাঘরে যখন একজন জমিদার আর একজন উঠতি ব্যবসায়ীর মধ্যে তিনি দেখান এবং আমরা জমিদারের সাংস্কৃতিক বার্তাটা পাই, তখন একটা জিনিস বোঝা যায় যে ঐতিহাসিক সত্য এই যে উঠতি ব্যবসায়ী সে জয়ী হবে, সে সর্বত্রই। আজকে যে আমাদের এই শিল্পপতিরা অনেক এগিয়ে যাচ্ছেন, শিল্পপতিরাই দেশ চালাচ্ছেন, এটাই স্বাভাবিক। কিন্তু দেখবেন সংস্কৃতি হিসেবে ভারতীয়দের মধ্যে, যে সংস্কৃতি বলুন, লোক সংস্কৃতি বলুন, আর খেয়াল, কি ঠুংরি, কি কবিতাই বলুন, কি তাজমহলই বলুন, সবই সামন্তদের করা। তার কারণ অনেকদিন তারা রাজত্ব করেছে, তাদের একটা কালচার তৈরি হয়েছে। আর এরা একটা বেঢপ বাড়ি বড়জোর করে দিতে পারে তারকেশ্বরের মাঠে, এর বাইরে এদের রুচিতেও নেই কিছু। আপনি দেখুন আমাদের শিল্পায়নের চেহারা, শহরটাকে দেখলেই, বিদেশে কোনো শহর গেলেই বুঝবেন যে প্যারিস বা লন্ডনের সঙ্গে কলকাতার কত তফাৎ। এটা আয়তনে এবং লোক সংখ্যায় শুধু না, পরিকল্পনায়, সৌন্দর্য বলে। এই অল্প বয়সী বুর্জুয়াদের সুন্দরের চেতনাই নেই, গড়ে ওঠেনি, হয়তো কোনোদিন হবে, ইট টেক্স টাইম। তো যাই হোক, সত্যজিৎ রায় যেভাবে এইসব কথা বলছিলেন, বা ধরুন পথের পাঁচালী, যখন একটি নববিবাহিত বর সে বউকে নিয়ে সিনেমা দেখতে গেছে, তখন এটাই ছিল বিনোদনের প্রধান উপকরণ। আর অপু তো গরিব, অপু তো বউকে নিয়ে বেশি লাফালাফি করা সম্ভব না। তো বা আজকে যেমন ব্যাংকক চলে যায়, অপুর পক্ষে তা সম্ভব ছিল না, তখনকার বাঙালিদের সংস্কৃতি এইরকম ছিল। এই সিনেমায় কি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে ভক্ত ধ্রুবর একটা অংশ। এই ভক্ত ধ্রুব যখন সত্যজিৎ রায় নিজে শান্তিনিকেতনে পড়তেন, তখন দেখেছিলেন, তারই একটা টুকরো উনি নিয়েছেন, নিয়ে দেখানো হচ্ছে। অপর্ণা, রবীন্দ্রনাথ ঠাকুর যখন চোখ বড় বড় করে সব দেখছেন, তখন অপু, একটু লেখাপড়া জানা, সে স্ত্রীর দিকে তার করুণার দিকে তাকাচ্ছে, এবং তারপর একটা ডিজলভ, মানে একটা ছবি যেতে যেতে আর একটা ছবি ঢুকে পড়া, একজন ঘরের বাইরে যাচ্ছে আর একজন ঢুকে পড়ছে, এইরকম। মানে আমি যদি বলেন যে সাহিত্যে দাড়ি নয়, কমা, এইরকম একটা জায়গা, এর মধ্য দিয়ে আমরা একটা এক্কা গাড়িতে চলে যাই, যেখানে অপু আর অপর্ণা পাশাপাশি বসে আছে, এবং একটা দেশলাই কাঠি জেলে অপর্ণা অপুকে সিগারেট ধরিয়ে দিচ্ছে। অপু অনেকদিন সিগারেট খায়নি, অপর্ণা সন্তান সম্ভবা, সে বাড়িতে চলে যাবে, তার আগে একটু স্বামীকে প্রশ্রয় দিচ্ছে।
এবং তার গরিব স্বামী কেন এক্কা গাড়ি নিল, তাতে পয়সা খরচ হবে, এবং তাতে স্বামী বলছে এই যে এতদিন তুমি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। কি সুন্দর দাম্পত্য সংলাপ। আমি ঠিক এই কথাটাই বলছি যে আমাদের ধর্মীয় জীবন ছিল, আপনারা করেননি, আমরা নিজেরাও করেছি। শ্রী হরি সহায় বা বিসমিল্লাহকে শ্রদ্ধা জানিয়ে চিঠি লেখা ইত্যাদি, শ্রীচরণের সুর, পরম পূজনীয় সুর, এইসব বলে চিঠি লেখা, এসব আমরা করেছি। সেখান থেকে যে আধুনিক যুগে আমরা পা দিলাম, একটা ধর্মীয় জীবন যে ঐহিক ফিজিক্যাল লাইফে হলো, একটা ধর্মীয় জীবন, একটা যৌথ জীবন, যে একটা পারিবারিক দাম্পত্যের মধ্যে অবস্থিত হলো। এই যে দাম্পত্যের গল্প সত্যজিৎ বলছেন, এইটা ফ্রম দি ফিউডাল টু দি কনজুগাল, এটা ইতিহাসে একটা পাতাও। অতি উনি কত সহজ করে বললেন, এবং এই বলা, অপু গরিব কিন্তু স্বপ্ন দেখে, স্বপ্নহীন না। সে আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে কোলের সন্তান তব কোলের ভিতরে বলে। সে প্রায় বস্তিতে থাকে, ভাঙা চোরা একটা বাড়ির চারতলায়, সেখানে সে বাঁশি বাজায়। বাঁশি বাঙালি প্রাণের সুর। এই যে কতগুলো রবীন্দ্রনাথের বাঁশি কবিতাটা যদি পড়েন, কিনুগোয়ালার গলি যদি জানেন, তাহলে দেখবেন পথের পাশে অপুর সংসারের চিত্রনাট্যে কি পরিমাণ প্রভাব বিস্তার করেছে এই জায়গাটা। যদি আপনি চারুলতার মতন ছবি দেখেন, তাহলে দেখবেন যে চারুলতায় রবীন্দ্রনাথ যা ভেবেছিলেন 1902 সালে। সত্যজিৎ রায়ের সঙ্গে তো রবীন্দ্রনাথের চারুলতা নিয়ে কোনো কথা হয়নি। চারুলতা কত আলাদা নষ্টনীড় গল্পটার চাইতে। নষ্টনীড়ে ধরুন অমল কি, তার একটা বিবরণ মোটামুটি সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে। আমরা অমলকে একটা অনুমান করতে পারি। ভূপতি কি, সেটাও আমরা মোটামুটি অনুমান করতে পারি। কিন্তু আমাদের খুব মুশকিলে পড়তে হয় চারুলতা কি। চারুলতা একটা আপনি বলতে পারেন যে মহিলা, হ্যাঁ ঠিক আছে মহিলা, কিন্তু মহিলাকে দেখার জন্য তো চারুলতা নয়। চারুলতার মানেটা কি, চারুলতার অস্তিত্বের মানে কি, এইটা রবীন্দ্রনাথ বলেননি। একটা শুধু বলেছেন যে ভূপতির বালিকা বধূটি দেখিতে দেখিতে কবে যুবতীতে রূপান্তরিত হয়ে গেলে বোঝা গেল না। এখন দেখিতে দেখিতে কেউ বড় হয় না, আমরা সকলেই 2-3 বছর লাগিয়েছি বড় হতে। ধরুন 10-11 অব্দি বাচ্চা ছিলাম, তারপরে 14-15-তে বড় হয়ে গেলাম, গোফ হলো, অনেক কিছু হলো। মেয়েদেরও তাই, একটা 2-3 বছর লাগে। সে ঠিক আছে, ওরম ভাবে তো সিনেমা দেখানো যায় না, তাকে ছোটই করতে হবে। আমরা সত্যম শিবম সুন্দরাম এরম দেখেছি, আরো অনেক ছবিতে দেখেছি ধর্মেন্দ্র দৌড়তে দৌড়তে ধর্মেন্দ্র হয়ে গেল, ছিল বাচ্চা। রেলওয়ে ট্র্যাকে শর্ট দুটো একটা এরকম করা হলো, দেখা গেলো বড় অবস্থায় ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন দৌড়চ্ছে। এতে প্রায় 16-17 বছরকে কয়েক সেকেন্ডে নিয়ে আসা হলে সম্ভব। কিন্তু যদি চারুলতা বলতে, চারুলতা মেয়েটা কেমন, এইটা আপনি জানতে চান, তাহলে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন সেটা খুব কঠিন। সেটা সাহিত্যের ছাত্র হিসেবে বোঝা যায়, প্রাইভেট টিউশনিতেও কিছুটা বোঝা যেতে পারে, কিন্তু এমনিতে বোঝা যায় না। যে ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না, ফলপরিণামহীন পুষ্পের ন্যায় একান্ত অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য দীর্ঘ দিনরাত্রির একমাত্র কাজ ছিল। চারুলতার কোনো কর্ম ছিল না। বড়লোকদের বউদের কোনো কাজ থাকে না, সেটা ঠিক আছে, কিন্তু এই ভাষায় তো আপনি সিনেমা করতে পারবেন না, কেউ দেখবে না। মানে এই ভাষা রবীন্দ্রনাথ ছাড়া কেউ ব্যবহার করেন না, বোঝাও সম্ভব না। সিনেমাটা আপনি অনেকের জন্য করতে এসছেন, অনেক টাকা খরচ করে, তো কবিতা লেখা না যে এখনো পর্যন্ত 2 টাকার খাতায় আপনি এটা 1 টাকার ডট পেন নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। দরকার হলে সিনেমায় পারবেন না, সিনেমা অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার। ফলে আপনাকে বোঝাতে হবে। দেখবেন সত্যজিৎ রায়, আপনি বলতে পারেন এই জায়গাটা বাদ দিতে পারতেন, না না, এই জায়গা বাদ দিলে আপনার আপনার চারুলতাকে এস্টাবলিশই করা যাবে না। তো যদি চারুলতাকে প্রাণময় করতে হয়, সাকার করতে হয়, তাহলে এটা এই চাবিটা খুলতে হবে। এটাকে আপনি বলতে পারেন কম্পিউটারের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি করে খুলবো, মুখে বলে দেবো? তাহলে এই ভাষা কেউ বুঝবে না। লিখে দেবো তলায়, যেমন ভাবে এই লেখাগুলো আছে, না তাহলেও বুঝবে না। এদেশের অধিকাংশ লোক অসাক্ষর, এবং সিনেমা পড়তে গিয়ে পড়াশোনা এ তো হয় না। তাহলে ওকে এই দৃশ্যটা প্রমাণ করতে হবে। আপনারা আজকেই ইউটিউবে চারুলতা খুলে দেখবেন, 7:30 থেকে 8:15 সময় সত্যজিৎ বাবু একদম কোন রকম সময়ের উপর হাত না দিয়ে, সিনেমায় তো হয় সময়কে সংকোচন করে, নয় সময়কে প্রসারণ করে। যেমন ধরুন সংকোচন করে কি করে, নেতাজি সুভাষ বসুর যদি একটা জীবন চিত্র তৈরি হয়, তাহলে নেতাজি যতদিন ভারতবর্ষে ছিলেন ততদিন অব্দি তো সিনেমাটা চলতে পারে না, তাহলে তো অনেক দিন অব্দি চলতে হয়। নেতাজি 40 বছর পার হয়ে গেছে, এতদিন তো সিনেমা হবে না। তাহলে কি করতে হবে, সময়কে ছোট করে দিতে হবে। আমরা তো 90 মিনিট বা 120 মিনিটে নেতাজি বা গান্ধীকে দেখে বেরিয়ে আসতে চাই, ও করতেও হবে তাই।
তো সেই রকম এখন আবার অনেক সময় প্রসারণ করা যায়, যেমন আমি তোমাকে ভালোবাসি, এটা হয়তো বলতে লাগে 3 সেকেন্ড, কিন্তু এটার জন্য নাটকীয়তা তৈরির জন্য অনেকক্ষণ স্তব্ধ করে মানে টাইম এক্সপ্যান্ডও করা যায়। এখন এই যে জায়গা, সত্যজিৎ সময়ের সংকোচনও করলেন না, প্রসারণও করলেন না, কিন্তু একেবারে বাস্তব সময়, রিয়াল টাইম এবং সিনেমার সময় রিল টাইম, সেটাকে এক করে রাখলেন। অর্থাৎ আপনি যদি চারুলতা দেখতে বসেন, কথার কথা বলছি, ধরুন সকাল 11টায় দেখতে বসেছেন, তাহলে দেখবেন চারুলতার প্রথম দৃশ্যে আছে ব্রজ ব্রজ 4টে বেজে গেল, এবং এই 4টে থেকে দেখবেন যখন ভূপতি করিডোর দিয়ে যায় তখন 7:30 থেকে 8:15 হয়। আপনি যদি আপনার নিজের ঘড়ি দেখেন তাহলে দেখবেন 11টা বেজে 7:30 8:15 হয়েছে। অর্থাৎ সত্যজিতের এরকম একটা ভান আছে যে আমি বাইরে যেমন 7:30 8 মিনিট, সিনেমাতেও 7:30, আমি কিচ্ছু করিনি, আমি নট নড়েচড় নট কিচ্ছু ছিলাম। এবং দেখবেন শর্টও তখনই একমাত্র ভাগ হয়েছে, শর্ট মানে অপলক চোখে আমরা যতক্ষণ দেখতে পারি, ক্যামেরা ততক্ষণ অব্দি মাধবী মুখার্জি বা চারুলতাকে দেখেছে যতক্ষণ অব্দি দেখা যায়, তার কোনো তাড়া নেই। কখন ক্যামেরা বদলেছে, যখন উনি এই ঘর থেকে ওই ঘরে চলে গেছেন, যেমন আমি যদি এই ঘর থেকে বেরিয়ে ওই ঘরে যাই তাহলে তো আপনি আর এখান থেকে দেখতে পাবেন না, মোবাইলটাকে নিয়ে ওই ঘরে যেতে হবে। এইগুলো এইরকম শর্ট চেঞ্জ হয়েছে, ফলে আপনাকে প্রথম 8 মিনিটে ক্যামেরাতে যতবার ছেদ চিহ্ন আছে তার অন্তত 3 গুণ ছেদ চিহ্ন থাকে হলিউড সিনেমায়। উনি এই যে অনেকক্ষণ ধরে দেখা, অপলক দেখা, তার মধ্যে নষ্টনীড়ের চারুলতার একাকিত্ব কি সেইটাকে বুঝিয়েছেন, এবং এই একাকিত্বের অভিশাপ কিরকম বুঝিয়েছেন। যেমন চারুলতা অনেক বিষয় অনেক তথ্য আপনি জেনেছেন, সেগুলোর জন্য সংলাপ দরকার হয় না। যেমন চারুলতা মেয়েটি কিরকম আপনি বলতে পারেন সুন্দরী, সেটা না হয় দেখে বুঝলেন। এইবার আপনি দেখলেন যে চারুলতা গিয়ে কোনো হাতে কাজ নেই, বইয়ের দেরাজ থেকে বই বার করলো, কপাল কুণ্ডলা, এবং সে গুনগুন করছে বঙ্কিম বঙ্কিম, তাহলে বুঝলেন যে, এবং তারপরে আবার বাদর খেলার আওয়াজ শুনে ডুগডুগি ডুগডুগ শুনে সে একটু হেসে অন্য ঘরের দিকে যাচ্ছে জানলা দিয়ে দেখার জন্য, এবং এই যে যাচ্ছে যাওয়ার আগে সে গুনগুন করে দন্তরুচি কৌমুদী গানটা করছিল। এতে আপনি কতগুলো ইনফরমেশন পেলেন যেগুলো বলে দেওয়া হয়নি। এক, তাহলে তার শিক্ষিতা এবং উচ্চশিক্ষিতা, না হলে কেউ বঙ্কিমচন্দ্র পড়ে না সে যুগে, এবং বইটা সে প্রথমবার পড়ছে না, তার কারণ বইটা বাঁধানো এবং বইটার সম্বন্ধে একটা ধারণা আছে। বঙ্কিমের সে ভক্ত, যেমন আপনি আমি অমিতাভ বচ্চনের ভক্ত বা দীপিকা পাড়ুকোনের ভক্ত, ও বঙ্কিমের ভক্ত, তার মানে সাংস্কৃতিক আভিজাত্য স্তরটা আলাদা। দ্বিতীয় কথা, সে সংস্কৃতেও গান গাইতে পারে। যে লোক সংস্কৃতে গান গাইতে পারে, বাংলায় বঙ্কিম পড়ে, তাকে উচ্চশিক্ষিত না বলে আমার উপায় কি? সে ইংরেজি জানে কিনা এখনো প্রমাণিত হয়নি, দুটো ভাষা জানে। এবার কিন্তু তার মধ্যে বালিকা স্বভাব অন্তরিত হয়নি, সে বানর খেলার ডুগডুগ শুনে চলে যায়। এবং সময়টা কখন, যদি আপনি ওই ওই দৃশ্যটাকেই ব্যাখ্যা করেন তাহলে দেখবেন চারুলতা যখন জানলা দিয়ে ফাঁক করে একতলায় রাস্তার উপরে একটা লোক বানর নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে আলো আর ছায়ার কন্ট্রাস্টটা যদি দেখেন, আলো এবং ছায়ার যে ওই রকম কন্ট্রাস্ট এবং ছায়া যে অত লম্বা, তাই দেখে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যেটা বছরের কোন সময়, তাতে আপনি অবাক হয়ে ভাবেন নাকি কি ম্যাজিকের কথা নাকি, একটা লোক আলো ছায়া দেখাচ্ছে, তাই দেখে আমি কি করে বছরের কোন সময় বুঝবো? একটা আমি আপনাকে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আপনাকে ছবির শুরুতে বলা হচ্ছে ব্রজ ব্রজ 4টে বেজে গেল, চা দিয়ে এসো তলায়, এবং ব্রজ বললো যাই মা, এটি একমাত্র সংলাপ এই সূচনায়, আর নেই 8 মিনিটের মধ্যে কিছু। তাতে একটা জিনিস বলা যায়, বিকেল 4টের পরে ঘটনা, ঠিক আছে, বিকেল 4টের পরে ওরম চড়া আলো আর ছায়ার তফাৎ কখন থাকতে পারে বছরে? নিশ্চয়ই এখন না। এই আজকে যে মেঘলা আকাশ, সেখানে অত চড়া আলো ছায়া পড়বে না, তাহলে কোন সময়টা? শরৎকালেও হয় না ওরকম, কোন সময়? যারা বেশি বুদ্ধিমান তারা বলে কেন গরমকাল স্যার, খুব চড়া রোদ্দুর। তাহলে প্রশ্ন আসবে, ভারতবর্ষের মতন দেশে, বাংলাদেশের মতন দেশে বাঙালির
এবার গরমকাল তো অনেক দিন, আপনি চৈত্র মাস বলবেন, শেষ ফাল্গুন বলবেন, বৈশাখ বলবেন, না জ্যৈষ্ঠ বলবেন? তো আষাঢ় পড়েছে, জ্যৈষ্ঠ মাস অব্দি তো বেশ চড়া গরম ছিল। আপনাকে ভাবতে হবে, ভেবে আপনি দেখবেন যে এটা যদি গাড়িটা একটু এগোয় তাহলে তো একদম সঙ্গে সঙ্গে বোঝা যাবে, না হলেও বোঝা যাবে যেটা ওই দৃশ্য থেকেই, যে কেউ কেউ ঢং ঢং করে ওই গাজনের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা চৈত্র সংক্রান্তি, মোস্ট প্রবলি 14th বা 13th এপ্রিল। অনেক সময় পয়লা বৈশাখ 14ই এপ্রিল হয়, অনেক সময় 15ই এপ্রিল হয়। এইটা এইরকম সময়, এই এত ডিটেল সম্বন্ধে ধারণা। বা ধরুন নষ্টনীরে ওই চারুলতার ওইখানে একটি পুরুষ ওই দৃশ্যে প্রবেশ করে, তার জুতোর মচমচ ধরি আমরা শুনতে পাই। এখন দেখবেন জুতোর মচমচ আমাদের সময় কেউ করে না, হয় না জুতোর মচমচ। আপনি যত সস্তা জুতোই কিনুন আর যত দামি দামি জুতোই কিনুন, আজকে আর জুতোর মচমচটা ফ্যাশন স্টেটমেন্ট নয়। বাঙালি বাবু জুতোর মচমচ করে যাচ্ছেন, এর মধ্যে যে দাম্ভিকতা এবং ঐশ্বর্য এড়িয়ে, এটা 19 শতকে। এখন আর কোনো জুতোই মচমচ করে না, উডল্যান্ড থেকে কিনুন, বাটা থেকে কিনুন, অথবা রাস্তার মুচি ভাইয়ের কাছ থেকেই তৈরি করা। এই যে সত্যিটার বাস্তব বোধ, এবং এই সময় হঠাৎ করিডোরের উপর দিয়ে ঘড়িটা নিয়ে যাওয়া, ক্যামেরাটা নিয়ে যাওয়া, যেন আলগোছে আমি তো দেখাচ্ছি এদের দুজনকে, এবং সেই সময় দেখা যায় ঘড়ির কাঁটা 7:30 থেকে 7:45-এর মধ্যে গেছে, যে আমি আপনাকে বলছিলাম যে অ্যাকচুয়াল সময়টাকে উনি দেখান। এবং যখন ভদ্রলোক ফিরে যাচ্ছেন, তখন একমাত্র সত্যজিৎ ক্যামেরা চেঞ্জ করেন, লেন্স চেঞ্জ করেন, যাতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হয়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কি হয়, নর্মাল লেন্সে আপনি আমাকে যেমন দেখতে পাচ্ছেন তেমন দেখেন, ওয়াইড অ্যাঙ্গেলে কি হবে, ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার গ্যাপটা বেড়ে যাবে। ধরুন ওদের দুজনের মধ্যে গ্যাপ আছে 15 ফুট, সেটাকে বেশি মনে হয়। তা আপনি বলতে পারেন যে বেশি মনে করে আমাদের লাভ কি হলো? লাভ হলো এই যে আহ লাভ হলো এই যে আসলে যে মানসিক দূরত্বটাও বেশি, এইটা বোঝা গেল। কাদের মানসিক দূরত্ব বেশি? এই স্বামী স্ত্রী। আপনি আমায় বলতে পারেন স্বামী স্ত্রী করে বললেন, এই যে কোনো কথা নেই, কিছু নেই। হ্যাঁ, তার কারণ একজন ভদ্রমহিলা ঘরে বিকেল 4টের পরে বিনা অনুমতি কিছু না বলে কে ঢুকতে পারে, এবং যে তাকে দেখেও না, পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখছে না। তার মানে তারা এত বেশি পরিচিত যে তাদের আর পরস্পরকে দেখার দরকার হয়। আমি যেমন বৌমন বাড়িতে ঘুরি, তখন কি আর দেখার দরকার হয়? এই যে জায়গাটা, এই জায়গাটা উনি সম্পূর্ণ নিঃশব্দে শুধুমাত্র দৃশ্যের উপমায় ব্যাখ্যা করেন। এইভাবে সত্যজিৎ রায় একটা দৃশ্যকল্প এবং দৃশ্যের সাম্রাজ্য উপস্থিত করেছেন তার ছবিতে। এবং দেখা যাবে যে তিনি 1955 সাল থেকে পথের পাঁচালী থেকে চারুলতা, এমনকি আরো পিছিয়ে আরো এগিয়ে গেলে 1969 সালের অরণ্যের দিন রাত্রি, গুপি গাইন বাঘা বাইন, বা তারপরে এই যে প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, জনঅরণ্য, এই জাতীয় ছবি করেন। এবং যদি আপনি দেখেন যে পথের পাঁচালী থেকে অপুর সংসার অব্দি, 1955 সাল থেকে 1959 অব্দি, উনি আমাদের যৌবন, আমাদের তারুণ্য, এগুলো সম্পর্কে এক ধরনের ধ্যান ধারণা বিশ্বাসী। এবং সেইটাকেই উনি আবার 70 দশকের প্রথমে প্রশ্ন করছেন, ভেঙে দিচ্ছেন, দ্বিধা দ্বন্দ্বে জড়িত হচ্ছেন। এতে বোঝা যায় একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে উনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারতেন না, বা চাইতেন না, বা জানতেনও হয়তো না। কিন্তু ইতিহাসের কাছে উনি বিশ্বস্ত থেকেছেন। ওর বানানোর দিকে যদি যান, তাহলে দেখবেন একটা বাস্তবতা কিভাবে বানাতে হয়। রিয়ালিটি এবং রিয়ালিজম তো এক জিনিস না, বাস্তব এবং বাস্তববাদ এক জিনিস না, তাকে নির্মাণ করতে হয়। এবং সেই নির্মাণের সময় সত্যজিৎ রায় তার ক্যামেরার যে বিভিন্ন উপাদান, লো অ্যাঙ্গেল শট, হাই অ্যাঙ্গেল শট, কি লেন্স, সে কোনটা টেলিফটো লেন্স, কোনটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কিংবা কিংবা আলো আঁধারি, তাকে কিভাবে ব্যবহার করেছেন। আপনি দেখবেন দৃশ্যের অপার সৌন্দর্য, যেটা বাংলা সিনেমার সাধারণ ধর্ম ছিল, গান দিয়ে এবং গল্প দিয়ে দর্শককে মজিয়ে দেওয়া, উনি তার বদলে গান প্রায় কেড়ে নিয়েছেন। এমন সময় এমন অনেক ছবি আছে এখানে গানই নেই।
অপরাজিততেই তো গান, অপুর সংসারে ওই পথের পাঁচালীতেও গান, অপুর সংসার ইত্যাদি কোনটাই গানের ছবি না, জলসাঘরে গান আছে, কাঞ্চনজঙ্ঘায় একটা গান আছে। দেখবেন কি অসামান্য পরিচালক, কাঞ্চনজঙ্ঘার প্রথম রঙিন ছবি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সরাসরি সাদা কালো থেকে রঙে যাননি। যেমন খুব বৃষ্টির সময় একটা গাড়ি নিয়ে আপনি, গাড়িতে করে আপনি যাচ্ছেন এবং দেখবেন যে বাড়িটা দেখছেন জলের বিন্দু এসে কাজ ভিজিয়ে দিয়েছে, যার ফলে সেটা ট্রেনেও একই হবে, যে আপনি বাইরেটা কিরকম আবছা সবুজ বা আবছা লাল এরকম সব দেখছেন। স্টেশনের বাড়িটা লাল রঙের হয়, সেটাকে আপনি কিরকম আবছা লাল দেখছেন। ক্ষেত বা গাছ সবুজ রঙের হয়, তাকে আপনি কিরকম আবছা দেখে ইন বিটুইন সামহার, বিটুইন মনোক্রোম অ্যান্ড কালার, সত্যিটা একভাবে এক্সপেরিমেন্ট করছেন। এইটা উনি কাঞ্চনজঙ্ঘায় করেছিলেন। এরকম আরো নানা রকম জিনিস বলা যায়, যার মাধ্যমে বলা যায় যে উনি আমাদের বাস্তবতা নির্মাণের জায়গা। এবং সিনেমা যে আলাদা একটা মাধ্যম, এটা যে শুধুমাত্র বই বা গল্পকে ছবি এবং শব্দে সাজিয়ে পরিবেশন করা নয়, তা উনিই প্রথম প্রমাণ করেছিলেন। ওনার ছবি যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন গল্পটা সাহিত্যিক গল্প একটা থাকতেই পারে, আছেও, কিন্তু সেই গল্পটা থেকে ওনার ছবির মজা অন্যান্য নানা জায়গায় পেতে পারে। যেমন আপনি দেখতে পারেন, ধরা যাক জনগণনা ছবিতে কত লোক তো গান লাগায়। সত্যজিৎ একটা গান লাগিয়েছেন, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাক দেয়া, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে লিখিয়া। এই গানটা যখন হচ্ছে তখন লোডশেডিং, তখনকার কলকাতায় খুব লোডশেডিং হতো, আমরা কলেজে পড়তাম। এই লোডশেডিং, একজন উদ্বিগ্ন বাবা তার ছেলের ভবিষ্যৎ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন যে কি হবে। তখন আমাদের বাবারা জানতেন না কি হবে, যে খুব বেকার সমস্যা, অনার সৃষ্টি, এই রাজনৈতিক দ্বন্দ্ব ইত্যাদি। আমার বাবা ওরকম মাথায় হাত দিয়ে বসে থাকতেন আমাকে জন্য। এই যে অবস্থা, গানটা শুনছে না কেউ, গানটা ঝরে পড়ছে। লোডশেডিং এর মধ্যে বড় বউ একটা মোমবাতি আর নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, তখনই ওই গানটা হচ্ছে রেডিওতে। সত্যি ইচ্ছে করলে গানটা না ব্যবহার করতে পারতেন, কেন করলেন? করলেন সময়ের দুর্গতি এবং বিপর্যয় দেখানোর জন্য, যে এমন সুন্দর একটা গান হচ্ছে, কিন্তু আমাদের মন প্রাণ তার জন্য প্রস্তুত নয়। এই সৌন্দর্য ঝরে পড়ে, কেবলই ঝরে যায়। আমাদের সভ্যতা আজ এই জায়গায় এসছে যেখানে তার সৌন্দর্য গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। সৌন্দর্য দিয়ে দিলেই তো হলো না, আমাদের জীবনে কত সুন্দর নেই, নষ্ট হয়ে গেছে, বোধ এবং রুচি বিপন্ন হয়েছে। সত্যিটাই সেই জিনিসটা সমালোচনাও করছিলেন কেন? উনি তো 19 শতকে একটা পরিবার থেকে আসেন, 19 শতকে জানার ব্যাপার না। যার ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার বাবা সুকুমার রায়, এবং যার 1921 সালে জন্ম, যে সালে মহাত্মা গান্ধী তার প্রথম অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, তার পক্ষে 19 শতকের ব্যক্ত স্বপ্নমুখর পরিবেশ থেকে 70 দশকের বিপর্যয়ের মধ্যে মুখ থুবড়ে পড়া, এটা খুব আনন্দদায়ক অভিজ্ঞতা না। বা তিনি যখন ভারতের প্রথম টেলিফিল্ম সদ্গতি তৈরি করলেন, সেও নিঃশব্দতার এক অসামান্য ছবি, যেখানে একটি মানুষ দলিত বলে তাকে বস্তুত আমরা খুন করলাম, এবং আমরা এই অপবিত্র পবিত্র বাস সর্বাবস্থানগত বিভাজক পুণ্ডলিকাক্ষ সবার চব্বন্দরণ সূচি, আমাদের সূচিবোধ একজন একটি মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাওয়ার মধ্যে যা হলো, তাতে সত্যিই সমস্ত ভারতীয় ব্রাহ্মণ্যবাদকে ঠাট্টা করছিলেন। উচ্চবর্গীয় ব্রাহ্মণ্যবাদ, এগুলো কত নিঃশব্দে করেছেন, কত নীরবে করেছেন, কত রাজনৈতিক নেতাদের থেকে আলাদাভাবে করেছেন, যাতে আমাদের সরাসরি না, একজন এমএলএ এমপি যা বলতে পারে একজন শিল্পী তো সেটা বলতে পারেন না। শিল্পীকে আমরা বেশি সম্মান করি কেন? নিশ্চয়ই আপনার পাড়ার এমএলএ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় বিষয়, যদিও আজকালকে বড় বলা যাবে না, হয়তো রবীন্দ্রনাথকে ছেড়ে আপনি এমএলএ কি ধরবেন? এমএলএ চাকরি দিতে পারে, রবীন্দ্রনাথ চাকরি দিতে পারেন না। যখন দিতে পারতেন আলাদা কথা, তখন পরীক্ষা হতো, এখন তো পরীক্ষাও হয় না। আপনি কোথায় রবীন্দ্রনাথকে কি করবেন? আর রবীন্দ্রনাথকে কত ভুলভাবে উদ্ধৃতি দেওয়া যায়, তা তো এই ইলেকশনে দেখলেন। যে পারে সে তার নিজের রবীন্দ্রনাথ লিখে গেল বা বলে গেল। তো যাই হোক, রবীন্দ্রনাথকে দিয়ে কোনো কাজ হবে না, এমএলএ এমপিদের দিয়ে কাজ হবে, সত্যিটা সেটা জানতেন। এই যে জনগণনার ছবিতে তিনি দেখালেন যে এককালে এই যে চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, বন্দুকের নলি ক্ষমতার উৎস, এইসব দেওয়াল লেখা,
তা কি করে মুছে মুছে সব এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীতে রূপান্তরিত হয়ে গেল। এবং এমএলএ নাকে এমএলএ কানে খোঁচাতে খোঁচাতে বলছেন তোমাদের তো অনেক স্যাক্রিফাইস করতে হবে, একদিনে কি সব হয়, এগুলো বুঝতে হবে বুঝতে হবে। আমরাও ভাবলাম বুঝতেই তো হবে, তোমরা বসে বসে আরাম করবে, আমাদের যুগে যুগে বুঝতে হবে। কোন দিন যে বুঝে উঠতে পারবো তা বুঝিনি। সত্যজিৎ আমরা অরাজনৈতিক ভাবতাম, কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বী ছবিতে ইন্দিরা গান্ধী বাজেট প্লেস করতে যাচ্ছেন, তার প্রধানমন্ত্রী, সেই সময় সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ছে। মানে এত উদাসীন একটা প্রজন্ম সরকারের কার্যকলাপের প্রতি, সরকারের উন্নয়নের প্রতি, যে আমাদের মনে হয় তো আধুনিক যুগ, যে আমরা এখন যখন সরকারের উন্নয়ন উন্নয়ন শুনি, আমরা তো সত্যি কথা বলতে কি শুনতে বাধ্য বলে শুনি, উপায় নেই বলে শুনি। নাহলে কেউ একজনও আছে সারা আসামুদ্র হিমাচলে বিশ্বাস করে? করতে পারতো যদি মন্ত্রী হতো। মন্ত্রীরা ছাড়া কেউ মন্ত্রীদের উন্নয়নে বিশ্বাস করে বলে আমার মনে হয় না, নিরুপায় হয়ে গ্রহণ করে। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, সে কেন্দ্র হোক, রাজ্য হোক, বন্দর হোক, নদী হোক, পাহাড় হোক, সব জায়গায় এই যে অধঃপতন, এই যে একজন অপরাজেয় নাগরিক হতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মেয়ে সাপ্লাই দিল ব্যবসায়ী হয়ে জনগণতে, এটা তো আমাদের 19 শতকীয় রেনেসাঁস ও 19 শতকীয় আত্মচেতনা আমাদের তো এই পথে যেতে বলেনি, তবুও আমরা এই পথে চলে গেলাম। জীবনানন্দ আসলে প্রশ্ন করতেন এরকম ভাবে তবে কেন হয়ে গেল সব? বুদ্ধের মৃত্যুর পর কল্কি এসে দাঁড়াবার একবার নির্দেশের ভুল হয়ে গেলে আবার বিশুদ্ধ হতে কতদিন লাগে আমরা তা জানি না। যখন জনগণে ছেলেটি সোমনাথ সামান্য একটা অর্ডার পাওয়ার জন্য একের পর এক বাড়িতে মেয়ে খুঁজছিল, যাতে পার্চেস অফিসারকে মেয়ে ঘুষ দেওয়া যায়, যে হোটেলে এসছে তার ঘরে কোন রকমের মেয়ে ঢুকিয়ে দেওয়া যায়, তখন তো আমরা লজ্জায় মাথা নিচু করছিলাম যে রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় পর্যন্ত ঐতিহ্যের বড়াই করি, তা এসে দাঁড়িয়েছে এই জায়গায়। এবং জায়গায় যে দাঁড়িয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনি মুখে বলুন বা না বলুন, চোখের সামনে এই তো দেখছেন। আপনার মনে হয় জীবনানন্দ দাশ কতদিন আগে লিখেছিলেন নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবু জন্তুগুলো আনুপূর্বতী বৈতনী, বস্তুত কাপড় পরে লজ্জা বস। এই যে বস্তুত কাপড় পরে লজ্জা বসত, আমাদের কি হওয়ার কথা ছিল এবং আমরা কি হলাম? সত্যজিৎটা এই বিষয়ে একটি দীর্ঘ শতকীকরণ গোপনে আড়ালে বলে গেছেন। খুব যে তিনি প্রত্যক্ষভাবে বলেছেন তা না, কিন্তু আমরা সহজিয়া সাধনায় মাতি, আমরা তার মুখ থেকে স্লোগান নিয়ে নিই, দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এই বলে আমাদের মনে হয় রাজা খান খান হবে। রাজা এত সহজে খান খান হয়নি, পৃথিবীর কোনো দেশেই হয়নি। তাহলে বাস্তিলের পতন হওয়ার জন্য এত লোককে কাজ করতে হতো না, তাহলে রুশ বিপ্লব হতো না, তাহলে 100 বছর ধরে 150 বছর ধরে আমাদের স্বাধীনতা সংগ্রাম করতে হতো না ইংরেজ তাড়ানোর জন্য। শুধু সিনেমা দেখি সবকিছু হয়ে যেত। আজকে আমরা যখন সত্যজিৎ রায় নিয়ে ভাবছি, তখন বরং আমাদের ভাবা উচিত ছবির পরতে পরতে দেখা, আবার ভদ্রলোকের ছবিকে পুনরাবিষ্কার করা। সহজিয়া সাধনায় যেভাবে আলুর দম আর লুচি খেয়ে নিয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে বেরিয়ে এলাম, এভাবে একটা 1.5 ঘন্টা দেখে হয়ে গেল এবং খবরের কাগজ পড়ে বলে দিলাম সত্যজিৎ রায় মহৎ শিল্পী, মানে এই বলার তো কোনো দায় নেই। এইরকম ভাবে এই যে আমাকে দিয়ে বলানো হচ্ছে কেন, শেষ পর্যন্ত দেখবেন যে সত্যজিৎ রায় কেন বলানো হচ্ছে। আমি অরিন্দ্রজিৎকে বলছিলাম যে আসলে ও পাড়ায় একটা দুর্গাপুজো এ পাড়ায় হবে না, সব পাড়ায় দুর্গাপুজো, সব পাড়ায় সত্যজিৎ রায়ের অনুষ্ঠান, যাতে সত্যজিৎ রায় কি হচ্ছে কি না হচ্ছে এ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, এমনকি শুনছেও না, দেখছেও না, কিন্তু এগুলো হচ্ছে করতে হয়। হ্যাঁ ওইখানে হয়েছে, এটা হবে না। এবং দেখবেন এই সব কিছুর জন্য মানুষ পয়সা খরচ করে। নেটফ্লিক্সে চাঁদা দিতে কারোর কোনো আপত্তি নেই, শেয়ার করে দেয়, একজনের পাসওয়ার্ড 5 জন ভাগ করে, সবই আছে। কিন্তু অটোতে উঠুন, রিক্সায় উঠুন, ট্রেনে উঠুন, আপেল খান, চা খান, ভাত খান, যা ইচ্ছা করুন, জামা পরুন, প্রেমিকাকে ফোন করুন, মোবাইলের চার্জ, মোবাইলের পয়সা দিন, সব পয়সা দিন। শুধু কোনটা বিনা পয়সা দিয়ে বলুন তো? জ্ঞান শোন, ওটা পয়সা না। মানে যদি হয়ে যায় গেল কিছু, আরে দূর বকছে বুড়োটা, একবার বকছে আর ছেড়ে দে, ও ঠিক আছে হয়েছে হয়েছে, একটু সন্ধ্যাবেলা একটু কালচার হলো, বাস ঠিক আছে। এই যে জায়গাটা, এই জায়গাটাই তো আজকে আমরা 2021 সালে দাঁড়িয়ে আছি। ভাবুন 100 বছর আগে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন,
আরেকটু পরে এইসব নজরুল ইসলাম লিখছেন। কি দেশ ছিল! দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট উপস্থিত করবেন, আর আজকে 100 বছর পরে এমন অবস্থা যে আমাদের ছায়াই পড়ে না। ভয়ে আমরা চুপ করে থাকি যে দেবতাদের লাগাতে নেই, কখন কোন দেবতা লাগবে। কিন্তু যদি বাস্তব অবস্থা দেখেন তাহলে তো আমরা দাঁড়িয়ে আছি এটাই যথেষ্ট। আমাদের লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত। এখন লজ্জা নেই, ফলে আমরা প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থের মতন কখনো নার্সের ব্রায়ের হুক খুলে দিই, কখনো সিংহবাদের শ্যামলেন্দুর মতন জীবাণু আরো উঁচুতে ওঠার জন্য কারখানায় লক আউট করে দিতে আমাদের বাধে না, এবং তাতে যদি শ্রমিক মারা যায় তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ আমাদের তো উন্নতি করতে হবে। আর বাকিটা তো বললামই না। কিন্তু এমন একজন শিল্পী আমাদের মধ্যে ছিলেন যিনি জীবনকে দেখতে চেয়েছেন, গভীরভাবে দেখতে চেয়েছেন। আমি ইচ্ছে করেই সেই ছবিগুলোর কথা বললাম, যে ছবিগুলোতে ওনার সত্যি শ্রম এবং ধ্যান আছে। এরপরের ছবিগুলোতে নেই তা বলছি না, সেগুলো অনেক ভালো ছবি সবই, কিন্তু তখন ওনার হৃদযন্ত্র খুব দুর্বল। আর ওনার বাড়িতে 35 বছর বয়সে ওনার বাবা মারা গেছেন, 44 বছর বয়সে ওনার ঠাকুরদাদা মারা গেছেন। ওদের বাড়িতে একটা অকাল মৃত্যুর এ আছে। আর সিনেমা তো খুব পরিশ্রম করে বানাতে হয়, সিনেমা তো ঘরে বসে লেখার মতন জিনিস না। ফলে উনি সাবধান হয়ে গেছেন, সিনেমায় কথা বেড়ে গেছে। তা সত্ত্বেও ভাবুন, আগন্তুকের মতন ছবি, এ তো আপনার জ্ঞান শোনা বা কুইজ কন্টেস্টের জন্য হয়নি। একজন মানুষ ওই পরিবার থেকে সে কাঁদছেন। রবীন্দ্রনাথ যেমন সভ্যতার সংকটে কেঁদেছিলেন, জাতিরাষ্ট্র ব্যবস্থার দুর্বিপাকে, সত্যজিৎ রায় তার জীবনের স্বপ্ন কোথায় চলে গেল, তাদের আদি যৌবন থেকে পরিণত জীবন কিরকম জায়গা হলো, তাই নিয়ে কেঁদেছেন। জাতির তো একটু সময় আছে সেটা নিয়ে ভাবার, শুধু মুখস্থ করে টি শার্ট পরে একটু সত্যজিৎ রায় করে এলাম, এটা যথেষ্ট কথা না। আজকে আমি সত্যজিৎ রায় নিয়ে বিকেলবেলা কথা বলার সুযোগ পেলাম, এতে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। কারণ তবু তো খারাপ কাজ না করে একটু ভালো কাজ করা হলো, হয়তো কয়েকটা কথা বলা হলো। কিন্তু এইগুলো বলতে গিয়ে আজকাল ভালো লাগে না। ভালো লাগে না এই কারণে যে আমি জানি যে এগুলো ওই ক্ষণিকের বিয়ে বাড়িতে একটু ফিশ ফ্রাই খেয়ে আসার মতন জিনিস, এর বেশি কিছু না। কেউ দেখবেও না, কেউ শুনবেও না। আমার কথা না শুনলে আমার কিছু যায় আসে না। সত্যজিৎ রায়ের ছবি না, সে দেখার সময় আমাদের নেই। আমরা নতুন যে অক্ষয় কুমারের ছবিটা আসবে সেটাকে দেখার জন্য দরকার হলে কিছু পয়সা ভাগাভাগি করেও দেখবো, কিন্তু না, এসব না। এগুলো কেন করছি? এগুলো ওই করছি স্বভাববশত, বস্তুত কাপড় পরে লজ্জা বশত। ভালো থাকুন। যদি এই কথার ফলে কখনো আবার সত্যজিতের একটা ছবি দেখতে ইচ্ছে হয়, সিনেমাটা ভালো ছবি দেখতে ইচ্ছে হয়, তাহলে আপনার মানে এই কথাগুলো বলার কিছুটা সফলতা আসবে। আর না আসলে তাতেও দুঃখ নেই। রবীন্দ্রনাথের কবিতাই লোকে জানে না। আপনি রাস্তার ধরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের 10টা বইয়ের নাম বলতে বলুন, শতকরা 90 জন বাঙালি পাবে, 95 জন বাঙালি পাবে। কাজে বাঙালি রবীন্দ্রনাথকে ভুলে গেছে, আমার কথা শুনবে পাগলেও বিশ্বাস করে। যাই হোক, অরিন্দজিৎকে ধন্যবাদ, ও একটু পাগলামি করেছে, ওকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। স্যার, এতক্ষণ মানে আমি আমার পেজ থেকে দেখছিলাম, এখনো অবধি প্রায় 1000-এরও বেশি মানুষজন এটা দেখেছেন এবং শুনেছেন। এবার আপনি ঠিকই বলেছেন, মানে কেউ তো কন্টিনিউ শোনার মতো ধৈর্য আমি আমার পেজে এই লাইভেও লক্ষ্য করিনি, কারণ ওভারঅল ওই 20, 23, 24 এরকম লাইভ ভিউয়ার্স দেখাচ্ছিল। এখনো 10 জন মতো দেখাচ্ছে লাইভ ভিউয়ার্স, কিন্তু মানুষজন আর কি ওই স্ক্রল করার মতো করে পেজে ও এটা হচ্ছে, এটা একবার দেখে নি এবং স্ক্রল করে বেরিয়ে যায়। তো এটা বাঙালি কালচার, এবং আমরা এই স্ক্রলিং এর কালচার থেকেই 170টা পর্ব করে ফেলেছি। জানি না এর এর মানে আপনি ঠিকই বলেছেন যে এর আদতে কোন লক্ষ্য বা এর উদ্দেশ্য আমি নিজেও এটা বুঝতে পারি না। তবে হ্যাঁ, এটা তো এক ধরনের পাগলামি। তবে তুমি হতাশ হও না, আমি কিন্তু তোমাদের আঘাত করতে চাই না না। না না না, অবশ্যই আমি তোমাদের
থেকে অনেক বয়সে বড়, আমার অভিজ্ঞতা থেকে আমিও তোমার মতন বয়সে ছিলাম। আমি স্বপ্নই দেখতে চাই এবং স্বপ্ন অন্য কেউ দেখলেও খুশি হই। কিন্তু মুশকিল হচ্ছে কি জানো তো, জীবনটা এমন ভাবে হয়ে গেছে যে আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই। দ্বিতীয় কথা, যেটুকু আছে সেটুকু আমরা ব্যবহার করি না। তাই এই কথাগুলো বললাম। এই কথাগুলোতে আঘাত পেও না, এগুলো ভালোবাসা থেকে বল। অবশ্যই অবশ্যই স্যার। স্যার স্যার, আমরা আমরা বেশ কিছু প্রশ্ন এখানে পেয়েছি। আমি 10 মিনিট মতো একটু সময় দেন স্যার, কোশ্চেনগুলো বলো যদি একটু রাখেন। বলো আমার মনে হয় বলো। আমার মনে হয় ওই ওই সেই সমস্ত কোশ্চেনের বেশ কিছু উত্তর আপনার আলোচনা থেকেই উঠে এসেছে। হুম। তবু একবার প্রশ্নগুলো এখানে ইয়ে করে দিই। সেটা হচ্ছে যে ওই শ্যাম শ্যাম বেনেগাল যখন সত্যজিৎ নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন, তখন প্রথম দৃশ্যেই উনি দেখাচ্ছেন যে সত্যজিৎ রায় নিজে তার যে ঘরের ভেতরে উনি বিভিন্ন উপকরণগুলো সাজিয়ে দিচ্ছেন, এবং নিজের নিজের সাজানো উপকরণই অন্য একজনকে বলছেন, না ওইখান থেকে নয়, তুই এখান ওই জায়গাটাকে, ওই ওই জিনিসটাকে এখানে নিয়ে এসে বসা। এবং তারপরে আস্তে আস্তে আলোর যে ব্যবহার, হ্যাঁ, কি হবে না বলে, সেগুলো সেগুলো সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, দেখছেন। তো আপনি আপনার আলোচনার ভেতরে এই উপকরণের ব্যবহার নিয়ে কিছু কথা বলেছেন। এই সাইবেনিক্যালের এই যে প্রথমেই তথ্যচিত্রের প্রথমেই এই দৃশ্যটা দেখানো, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে শ্যাম বেনেগাল সম্ভবত যা বলেছেন, তিনি কি বলেছেন তার বলা। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দেখো, চলচ্চিত্রের দুটো অংশ থাকে, যে কোনো শিল্পেরই দুটো অংশ থাকে। একটা হচ্ছে ধারণা, তুমি কনসেপচুয়ালাইজ করেছো জিনিসটাকে, তোমার মনে হচ্ছে এটা বলা উচিত। কিন্তু এই বলার পথে যেটাকে ইঞ্জিনিয়ারিং পার্ট অফ দি গেম, মানে যেটা বলতে হবে, একটা দরজা, একটা জানলা, একটা মেঝে, একটা বিছানা, এগুলোকে যেরকম করতে হবে, তো আমরা একে প্রপস বলি। সেই প্রপসটাকে যেভাবে ভাবতে হবে, যেভাবে শুটিং করতে হবে। শুটিং সিনেমায় আমরা যারা ছিলাম, মানে বাংলা সিনেমায় যেরকম ভাবে হতো ইনডোর শুটিং, প্রমথেশ বড়ুয়া যেভাবে ইংল্যান্ড থেকে শিখে এসে করলেন, যে একটা, ধরো তোমার মুখটা আমি তুলবো। আমরা যখন পাসপোর্ট সাইজ ছবি করতে স্টুডিওতে যাই, কি হয়, প্রথম একটা ক্যামেরা আলো জ্বলে, সিনেমা আলো তাই, একটা আলো জ্বলে, মুখের উপর পড়লো, এবার দেখবে আরেকটা আলো জ্বালায়। কেন? ছায়া। আমার মুখে যদি আলো পড়ে, তাহলে দেখবে নাকের পাশে ছায়া, এখানে ছায়া, নানা রকম পড়ে, আমরা চোখে দেখতে পাচ্ছি না। যেই ছবি তুলবে সঙ্গে সঙ্গে সেগুলো ধরা পড়বে। তখন কি হয়? ফিল ইন লাইট দিতে হয়, অর্থাৎ ওই ছায়াগুলোকে এলিমিনেট করার জন্য। তারপর কি করতে হয়? ব্যাকলাইট দিতে হয়। ব্যাকলাইট দিতে হয় কেন? এই যে আমার মাথার পেছনে পর্দা আছে, এই পর্দা আর আমি যাতে মিশে না যাই, অর্থাৎ আমার যাতে পর্দার সঙ্গে লাগানো এই গ্যাপটা যাতে বোঝা যায়। এবং তারপরে ব্যাকগ্রাউন্ড লাইট, অর্থাৎ আমি যেরকম ঘরে বসে আছি সিনেমার ফ্রেমে যেরকম হয়, সেইটাকে বোঝানো, না হলে আমাকে খুব অ্যাবস্ট্রাক্ট লাগবে, বিমূর্ত লাগে। এখন এই যে ইনডোর শুটিং, তার বদলে যে আউটডোরে যখন শুটিং করা হয়, তখন কিভাবে শুট করবো? এই যে সত্যজিৎটা, তুমি ঠিকই বলেছো, ধরো আলোর ব্যাপারে উনি এবং ওনার ক্যামেরাম্যান, আদি যুগের ক্যামেরাম্যান সুব্রত মিত্র মিলে ওরা একটা নতুন আলো ব্যবহার করেছিলেন। সিনেমা তো শেষ পর্যন্ত আলোর শিল্প। এই যে প্রথম যুগ, আদি যুগের সিনেমা যেটা বলছিলাম 1895 সালে, তখন আলোক নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। দিনের আলোয় সিনেমা হতো, যতটুকু রিল ততটুকুই সিনেমা, বা স্কেল খতম। তারপরে হলো কি, আর্টিস্টদের স্টুডিওতে যেমন ভাবে সিনেমা হয়, এই যে তোমরা রিফ্লেক্টার দেখো বা অন্য কিছু, এই সাদা কাগজ ফেলে যে চড়া আলোটা, সেটা নিয়ন্ত্রণ করে মুখে বা দৃশ্যে ফেলে সেই জিনিসটাকে দেখা, আর্টিস্ট সেটাকে আঁকবে। তারপরে হলো কি, আলো আর ছায়া, যেমন আমরা আলো আধারিত ছবি দেখি, ডিরেক্ট গল্প খুব থাকে, হিচককের লেখা থাকে, অনেক রহস্য গল্পে থাকে। এই যে আলো আধারিত কিছু দেখা, যাকে ইংরেজিতে বলে ক্যারস্কুরু, নামে একজন মহাশিল্পী সেটাকে আবির্ভাব আবিষ্কার করেছেন, বা বলে তাকে রেমব্রান্ট এফেক্ট বলা হয়। সেইটা থেকে আমরা এই যে লাইটিং যেটা বললাম, এই কি লাইট, ফিল লাইট, এলিং লাইট, সেগুলো হলিউড লাইটিং এসে পৌঁছলাম। সত্যজিৎ রায় দেখবে এক ধরনের আলো ব্যবহার করেছেন, সেই আলোটা হচ্ছে প্রাকৃতিক আলো। এমনকি আলোর সোর্স দেখানো হচ্ছে, কিন্তু এক্সেস আলোটাকে বাউন্স ব্যাক করে দেওয়া হচ্ছে। যেমন পথের পাশে এই অপুর সংসারের যে দৃশ্যটা তো আমি বললাম, যে একটি দম্পতি, সৌমিত্র এবং শর্মিলা,
অপর্ণা এবং অপু, তারা একটা এক্কা গাড়ির মধ্যে, তারা পরস্পরকে কথা বলছে, দুজনের মুখকেই আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি। এবং সবচেয়ে জায়গা হচ্ছে যে এখানে দেশলাইয়ের আলোটা জ্বললো, সেখানে অপর্ণার মুখটা, শর্মিলার মুখটা একেবারে বাংলার মুখ আমি দেখিয়াছি, একেবারে দেবী প্রতিমার মতন। কিন্তু দেখবে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার দেশলাইয়ের আলোতে এতটা আলো হবে? হবে না, আমরা সবাই জানি। কিন্তু উইথ এ বিলিভেবল সোর্স অফ লাইট উইদিন দ্য ফ্রেম, সত্যজিৎ আলাদাভাবে আলো করেছেন, কিন্তু সে আলো এমন ভাবে করেছেন তোমার মনে হয় বাস্তব আলো, বাস্তব একটা অক্ষুণ্ণ আছে, এক্সেস আলোটাকে বাউন্স ব্যাক করে দিয়েছেন। এটা উনি অপরাজিততে প্রথম দৃশ্যে, মানে গঙ্গার স্নান হয়ে যাওয়ার পরে হরিহর যখন বাড়িটায় ঢুকছে, কাশির বাড়িগুলো এত অন্ধকার যে সেখানে ক্যামেরা চালানো যায় না, ক্যামেরা চালালে কিছু উঠবে না, তখন কৃত্রিম আলোটা বংশীচন্দ্রগুপ্ত ওনার সেট ডিজাইনার এবং বন্ধু, তিনি কৃত্রিম ভাবে তৈরি করেছেন। অপরাজিত যে আকাশ, সে আকাশ কৃত্রিম, এবং সেখানে এই ধরনের বাউন্স লাইটিং প্রথম প্রয়োগ করেন সুব্রত মিত্র। এটা আমাদের ভারতীয়দের আলো জগতে অবদান, যে কারণে কোডাক একসময় একটা ব্র্যান্ড করেছিল সুব্রত মিত্র নামে। এটা ভারতীয়দের গৌরব। পৃথিবীতে যে বড় বড় ক্যামেরাম্যান, ধরো জর্জ তোরারো, নেস্তার আলমান্দ্রোস, এরা যে সুব্রত মিত্রকে অনেক সময় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আমরা সিনেমা দেখার ঝোঁকে শুধু সত্যজিৎ রায়ের কথা বলি, সুব্রত মিত্রের কথা বলি না। এই যে আলো তৈরি করা, বা ধরো একটা দৃশ্য তৈরি হয় যেমন জলসা ঘরের মতো, তাতে কোথায় কি থাকতে পারে, এই জায়গা, এই যে আমি তোমায় বললাম যে যে 19 শতকে 1860-এর দশকে, কারণ আমরা কপালকুণ্ডলা দেখছি, কপালকুণ্ডলা যখন বেরিয়েছে, বঙ্কিমচন্দ্রের যোগেশনন্দিনী বেরোয় 1865 সালে, কপালকুণ্ডলা আরো 2 বছর বাদে। তার মানে কপালকুণ্ডলা যখন দেখছি এটা সেই সময়ের ঘটনা, তারপরের ঘটনা হতো। হম এবং আরো নানা রকম জায়গায় অ্যানালাইজ করে দেখা যায় এটা মোটামুটি 1871 সালের গল্প, যদিও সত্যজিৎ উল্লেখ করেন। কিন্তু এই 1871 সালে বাঙালিরা কিভাবে জীবন যাপন করতো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আমি তোমাকে বললাম যে একটা লোক বাড়িতে আসছে, প্রথম কথা সে জুতো পরে ঘরের ভেতরে, তার মানে সে এক ধরনের আংরেজি আনাতে অভ্যস্ত। আমরা জুতো পরে বাড়িতে ঢুকি না, চলাচল করি না, এবং সেই জুতো থেকে মচমচ আওয়াজ হচ্ছে। আমি রসিকতা করে বলি, বাঙালিদের জুতো থেকে শেষ মচমচ আওয়াজ হচ্ছে জ্যোতি বসু। তার কারণ তারপরে আর কারোর জুতোতে মচমচ আওয়াজ হয় না, পছন্দও করে না তো। আমি যদি আজকে জুতো পরি, যখন আমি তো বললাম তোমাকে, তুমি খুব 10,000 টাকা দামের, 15,000 টাকা দামের জুতো পরো, তাতেও নিঃশব্দ। আর তুমি রাস্তায় তোমার স্টেশনের পাশে যে মুচি ভাই বসেন, তাকে বলো একটা জুতো করে দেবে, বর্ষাকালে সস্তায় পড়তে চাই, জুতো করে দেবে, আওয়াজ হবে না। এই যে এই বিষয়ে চিন্তা এবং চেতনা, এই যে জামা, 3/4, এই যে বড়লোকের বাড়ি কিরকম হয়, বড়লোকের বাড়ি তো আজই হয়, মুকেশ আম্বানির বাড়ি শুনেছি কত 17 তলা না কত তারা কি সব বলে টলে, তো নিশ্চয়ই আমি দেখিনি, কিন্তু ওরকম হবে। রাজারহাট নিউ টাউনে যারা বাড়ি করে আজকাল, বড়লোকের বাড়ি একরকম, কিন্তু 19 শতকের বড়লোকের সেভাবে বাড়ি করতেন না। আর্কিটেকচারাল ডিজাইনটাই অন্যরকম ছিল। বই ওরম ভাবে বাঁধানো হতো না, দেরাজ ওভাবে হতো না, খাট বেশিভাবে হতো না। তোমার বোনের বিয়েতে যে খাট দেওয়া হবে, সেই খাট আর চারুলতার পালঙ্ক এক না। এমনকি বড়লোকের বাড়িতেও যে খাট দেওয়া হয়, সেই খাট আর ওই রকম নয়। প্রতিটা জিনিসে যে সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে বাস্তবকে বাস্তবের গুণ দেওয়া, যাতে তোমার মনে হয় সময় মানে অবিকৃত আছে, স্কাল্পটিং ইন টাইম, সময়ের ভাস্কর্য করে তোলা হচ্ছে। এটা সত্যজিৎ জানতেন, তিনি টোটাল ফিল্ম মেকার। তিনি তার ছবিতে এমনকি সবচেয়ে আশ্চর্য, যেটা অনেক মহৎ চলচ্চিত্রকারই করেন না, যেমন সত্যজিতের পাশাপাশি যে মহৎ চলচ্চিত্রকার আমাদের দেশে আছেন, ঋত্বিক ঘটক, তিনি এটা করতেন না। সত্যজিৎ প্রায় সমস্ত ফ্রেম কিভাবে হবে, মানে এমন অবস্থা যে সত্যজিৎ না থাকলে ওই ক্যামেরা পজিশন কি হবে, কিভাবে চালাতে হবে, তাও প্রায় বর্ণনা দিতেন। এবং সমস্ত জিনিস, পোশাক আশাক থেকে এমনকি যখন ওর মিউজিক কম্পোজিশন রবিশঙ্কর বিলায়ত খান থেকে যে নিজে নিলেন, তার কারণে ধারণা ছিল যে ফিল্ম মিউজিকটা আলটিমেটলি মিউজিক না। মিউজিক যে কারণে, ধরো ওস্তাদ আলী আকবর খান, বিলায়ত খান, রবিশঙ্কর, এরা খুব বড় শিল্পী, কিন্তু এরা তো মিউজিশিয়ান, এরা অতটা ফিল্ম মিউজিক নাও বুঝতে পারে।
এটা ঠিক যে একটা 3 মিনিটের দেশরাগ তৈরি করে দিন বললে রবিশঙ্কর বিদেশে থাকা সত্ত্বেও, আমেরিকায় ছিলেন তখন, 3 মিনিটের দেশরাগের একটা পিস বানিয়ে দিয়েছিলেন। বাজিয়েছিলেন সুব্রত মিত্র, কারণ উনি সেতার বাজাতে জানতেন এবং বাজিয়ে দেন। কিন্তু এরম ভাবে করা যায় না বলে সত্যজিৎ নিজে দায়িত্ব নিলেন, এবং সে দায়িত্ব নেওয়াতে উনি অসম্ভব সফল হয়েছিলেন। গোপী গাইন বাঘা বাইন ভাবো। এবং গানের বিষয়ে একটা স্বতন্ত্র ধারণা ছিল। ধরো ভারতীয় রাগ সঙ্গীত এবং ইত্যাদি এত জটিল, এত রাগ রাগিনীর মূর্ছনা সেখানে, সেখান থেকে ধরো গোপী গাইন বাঘা বাইনের দুটো গ্রাম্য লোক, তারা এসে ওরা বাংলাদেশের থেকে এলাম বলে যে গান গাইলো, এতে ছন্দেরই ভাষা প্রাণেরই ভাষা বলে, তাতে আগে রাগ সঙ্গীত শুনে রাজা ঘুমিয়ে পড়েছিলেন। ওস্তাদেরা বিরাট ভালো ভালোই গাইছিল, কিন্তু সব ঘুমিয়ে পড়েছিল। এই গানটা শুনে হঠাৎ সবাই আবার জেগে উঠলো। এই যে বলা যে আসলে আমাদের গণতন্ত্রীকরণ আসলে গানেরও সরলীকরণ, এই যে সব নানা জিনিস থরে থরে সাজিয়ে আছে, সাজানো আছে, কিন্তু আলোয় নয়। এই যে সাথীলেখা সেনগুপ্ত মারা গেলেন, এই এর স্মৃতিচারণা পড়ি, আমি তো ছিলাম না, যে নিশ্চয়ই উনি অভিনেতাকে অভিনয়, এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে শুনেছি, তার সঙ্গে আমি গভীরভাবে পরিচিত ছিলাম, যে কিভাবে উনি অভিনেতাকেও অভিনয়ের জায়গাটা ধরিয়ে দিতে পারতেন বা বলতে পারতেন। এই যে জায়গাগুলো, যে একটা গ্লাস এরকম হওয়া উচিত এই পিরিয়ডে, একটা কাপ এই পিরিয়ডে এইরকম হওয়া উচিত, একটা খাতা এই পিরিয়ডে এইরকম হওয়া উচিত, একটা অফিস এই পিরিয়ডে এইরকম হওয়া উচিত, এই যে ধ্যান ধারণাগুলো। এমনকি তুমি দেখবে মহানগরী 1963 সাল, উনি মাধবী মুখার্জিকে একটু অস্বস্তি লাগে, ভয়েলের ব্লাউজ পরিয়েছেন। ভয়েল একটা কাপড় যেটা এখন আর ব্যবহার হয় না। 63 সাল নাগাদ ওই কাপড়টা জনপ্রিয় ছিল মহিলাদের। আজও আমরা দেখলে বুঝতে পারি যে ওটা একটা সময়ের দাগ। এই যে এতদূর চিন্তিত হওয়া, এটা সত্যজিৎকে প্রমাণ করে। তিনি একটা ছবির একেবারে আপাদ মস্তক ভেবে নামতেন এবং সেটা দেখিয়ে দিতেন, না হলে তো হবে না, নাহলে এক্সিকিউট করা যায় না, এইরকম। তো আমরা অনুষ্ঠান একদমই শেষের দিকে এসে পৌঁছেছি। এখানে আরেকজন বলেছেন যে সত্যজিতের উপর কি তার সমসাময়িক বাঙালি পরিচালকদের কোনো প্রভাব পড়েছিল। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি যে স্যার কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে তার লেখাপত্র, কিছুদিন আগেও সত্যজিৎ ও মৃণালের মতান্তর নামে তার একটি লেখা আনন্দবাজারে বেরিয়েছিল, এবং ধারাবাহিকভাবে তার ঋত্বিক ঘটকের বিস্তারিত কাজ। আজকে আমি জানি না, তার তো আমরা প্রায় 1 ঘন্টা 32 মিনিট এলিভেশন পেরিয়ে এসেছি। এই প্রসঙ্গ নিয়ে আলোচনা তো আরো বিস্তারের দিকে হয়তো এগিয়ে যাবে। হ্যাঁ, আজকে বরং তুমি এটাকে থামাও, কারণ ওই যা বললাম অ্যাটেনশন স্প্যান থাকে, আমরা কি অবশ্যই অবশ্যই এটা যারা উৎসাহী তারা এরপরে যদি যোগাযোগ করেন, মানে যোগাযোগ না করেও নিজেরাই ভাবতে শুরু করেন, তাহলে দেখবে অনেক অনেক তথ্য জানা যাবে। সেটা যদি সত্যজিৎ রায় সম্পর্কে না, সিনেমা সম্পর্কেই জানা যাবে। একদম একদম। স্যার, আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের পত্রিকার তরফ থেকে। তোমাদের সবাইকে ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন সব জানালাম। আজকে তাহলে এখানে অনুষ্ঠানটা শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক, ভালো থেকো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ।